আগেই বলেছি, বাবাকে আমি কখনো দেখিনি। সামনাসামনি তো নয়ই, এমনকি ফটো বা ছবিতেও নয়। মায়ের কাছেও বাবার কথা কখনো শুনিনি। বরং আমি কোনোদিন কৌতূহলে বাবার প্রসঙ্গ তুললে মা প্রশ্নটাকে এড়িয়ে যেত। তারপর আড়ালে গিয়ে মুখে আঁচল গুঁজে কাঁদত। বাবাকে ঘিরে মায়ের যে ঠিক কি দুঃখ, মা সেটা আমাকে কখনোই খুলে বলেনি। যেমন বলেনি এই ডায়েরির কথাটা। ডায়েরির পৃষ্ঠাগুলো আমি আমার একটা শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলেছিলাম। রূপককেও ওগুলোর কথা বলিনি, বলা যায় না বলেই বলিনি। পরদিন সকালে রূপক আমাকে নিয়ে গেল এক্স রে করাতে। আমার বুকের একটা ছবি তোলা হলো। রূপক সবসময় আমার কাছে কাছেই ছিল। ও বলল অফিস থেকে ফিরে ও আমাকে শ্যামবাজারের 5 পয়েন্ট পলিক্লিনিকে নিয়ে যাবে। সেখানে ভালো অর্থোপেডিক সার্জন বসেন। ছবি তুলে বাড়ি ফিরে আসার পর আমি চুপচাপ বিছানায় বসে রইলাম। বাড়ির কেউই আমাকে কোনোই কাজ করতে দেবে না। আমার ওজোর আপত্তি কেউ কানেও তুলল না। সবাই পালা করে একবার আমাকে দেখতে আসে, খাবারটা জোগাড় করে মুখের সামনে এগিয়ে দেয়। এমনকি বাবাও অশক্ত শরীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাকে দেখতে এসেছিলেন। তার একটু পরেই ছোট মাসি ফোন করেছিল আমার খবর নিতে। বাড়ির সকলের আদর যত্নের ঠেলায় আমার তো পরিত্রাহী অবস্থা। যতই বলি আমার তেমন কিছু হয়নি, তারা কেউই সে কথা কানে তোলে না। বরং বলে আগে এক্স রে রিপোর্ট দেখে ডাক্তার মতামত দিক, তারপরে তারা বিশ্বাস করবে। একই সঙ্গে আমাকে বহু হাত পা ভাঙার গল্প শুনতে হলো। লক্ষণ পর্যন্ত বাড়িপদার নানান রকম অর্থোপেডিক অ্যাক্সিডেন্টের গল্প গড়গড়িয়ে শুনিয়ে দিল আমাকে। মিনিয়া আর মণি কলেজ কামাই করতে চেয়েছিল, কিন্তু আমি ওদের বারণ করে বলেছি কামাই করার মতো কিছু হয়নি। তাছাড়া বাড়িতে আর সবাই তো আছেন। কাকিমা বলেছিলেন ওদের ঘরে গিয়ে বিশ্রাম নিতে, তাহলে টিভি দেখে সময়টা মোটামুটি কেটে যাবে। কিন্তু আমার ভীষণ একা থাকতে ইচ্ছে করছিল। বাবার হাতে লেখা ওই পৃষ্ঠাগুলো আমাকে টানছিল। দুপুরে বিশ্রামের সময় আমি নিজেকে একা পেলাম। দরজায় ছিটকিনি দিয়ে আলমারি খুলে শাড়ির ভাঁজ থেকে ডায়েরির পৃষ্ঠাগুলো বার করলাম। বিছানায় অলসভাবে শুয়ে ওগুলো আবার পড়তে শুরু করলাম আমি। লেখাগুলোয় তারিখ দেওয়া আছে, কিন্তু সালের কোনো উল্লেখ নেই। তাছাড়া পুরো ব্যাপারটা কেমন যেন এলোমেলো। যেমন হঠাৎ করে শুরু হয়েছে, তেমনি আবার হঠাৎ করেই শেষ হয়ে গেছে। 23শে জুন, শনিবার। গতকাল রাতে এমন একটি ঘটনা আমার নজরে পড়িয়াছে যাহা বিশ্বাস করা সহজ নয়। অথচ আমিও তো ভুল দেখি নাই। কেন জানি না উসখুস করিতে করিতে মধ্যরাত্রে ঘুমটা হঠাৎই ভাঙিয়া গিয়াছিল। ঘুম ভাঙিয়া দেখি কুন্তলা আমার পাশে নাই। প্রথমে ভাবিয়াছি সে সম্ভবত কলতলায় গিয়াছে, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করিবার পরেও সে প্রত্যাবর্তন না করায় আমি কিঞ্চিত অবাক হইয়াছিলাম। তখন শয্যা ত্যাগ করিয়া কলতলার দিকে অনুসন্ধান করিতে গিয়াছি। মধ্যরাত্রে ঘুম ভাঙিলে বাতি না জ্বালিয়া চলাফেরা করা কুন্তলার বরাবরের স্বভাব। কিন্তু জনহীন বিশাল বাড়িতে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে আমার ভয় করিত। তাহা ছাড়া স্বীকার করা ভালো, যৎকিঞ্চিত ভূত প্রেতের ভয়ও আমার রহিয়াছে। অবশ্য কুন্তলা সেসবে বিশ্বাস করে না। ভূত প্রেতে তার এক বিন্দুও ভয় নাই। বরঞ্চ আমার ভীতু স্বভাব লইয়া মাঝে মধ্যেই সে উপহাস করে। তার কবলে পড়িয়া আমি রাত্রে বাতি না জ্বালার অভ্যেসটুকু বহু কষ্টে রপ্ত করিয়াছি। অন্ধকারে পরিচিত ঘর বারান্দা পার হইয়া কলতলার নিকটে গিয়া দেখি দরজা হাট করিয়া খোলা, কুন্তলা সেখানে নাই। তখন ভাবিলাম সম্ভবত অত্যধিক গরম হেতু সে ছাদে গিয়াছে। তাই দুশ্চিন্তা পীড়িত মন লইয়া ছাদের সিঁড়ির দিকে পা বাড়াইলাম। কিন্তু আমার মন বলিতেছিল কুন্তলা ছাদে নাই, কারণ সে কখনো এইভাবে ছাদে যায় না, আর যদিও বা যায় তাহাও কদাচিৎ। ছাদে গিয়া দেখি যাহা ভাবিয়াছি তাই, সে নাই। পুরনো বাড়ির জীর্ণ ছাদে আমি কিয়ৎকাল বিমূঢ়ের ন্যায় দাঁড়াইয়া রহিলাম। আকাশে চন্দ্র এবং নক্ষত্রের দল নির্বিকার। কোথা হইতে ছুটিয়া আসিয়া এক ঝলক
দামাল বাতাস আমার শরীরে শিহরণ তুলিয়া গেল, আর ঠিক সেই মুহূর্তে আমি একটি রুদ্ধ চিৎকার শুনিতে পাইলাম। সেই চিৎকার অনেকটা যেন আক্রোশের গর্জনের ন্যায়। চন্দ্রালোকে পা ফেলিয়া আমি ছাদের দক্ষিণ দিকের প্রাচীরের নিকটে গেলাম। গতকাল পূর্ণিমার রাত্রি ছিল না, পূর্ণিমা আসিতে এখনো 2-4 দিন বাকি, কিন্তু তাহা সত্ত্বেও দেখিতে আমার তেমন একটা অসুবিধা হয় নাই। আমাদের বাড়ির চতুর্দিকে উন্মুক্ত প্রান্তর আর চাষের জমি, তাহার কোথাও কোথাও বড় বড় কয়েকটি গাছ। দক্ষিণ দিকটায় কিঞ্চিত উন্মুক্ত জমির পরই ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের গায়ে 2টি বড়সড় আম গাছ দাঁড়াইয়া আছে। সেই 2টি গাছের মাঝে আমি কুন্তলাকে দেখিতে পাইলাম। শরীরটা বাঁকাইয়া কুঁজো হইয়া কিছু একটা প্রাণপণে আঁকড়াইয়া ধরিয়া আছে। সেই কিছু একটা যে কোনো প্রাণী তাহা বুঝিতে পারিলাম একটু পরেই, কারণ প্রাণীটা তখন পা ছুঁড়িতেছিল, দাপাদাপি করিতেছিল। কিয়ৎকাল পরে তার হৃষ্টপুষ্ট লোমশ পুচ্ছও দেখিতে পাইলাম। মনে হইল উহা শৃগাল জাতীয় কোনো পশু। আমাদের গ্রামের এই দিকটায় দিবস রাত্রে প্রায়শই শৃগাল দেখিতে পাওয়া যায়। রুদ্ধ গর্জন সেই দিক হইতেই আসিতেছিল। আমি বিস্ময় বিমূঢ় হইয়া সেই অপার্থিব দৃশ্য দেখিতে লাগিলাম। আতঙ্ক অথবা ঘৃণা নহে, এক বিচিত্র দুঃখ আমার মন ভিজাইয়া অবশ করিয়া দিল। কুন্তলাকে ভালোবাসিয়া আমার যে মন এতকাল অভ্যস্ত হইয়া গেছে, সে যেন সম্মুখের ওই জঘন্য দৃশ্যের অর্থ ঠিকমতো বুঝিয়া উঠিতে পারিতেছিল না। পশুটির ছটফটানি এক সময় স্থির হইয়া গেল, সেই আক্রোশের গর্জনও মিলাইয়া গেল। তাহার পরই দেখিলাম কুন্তলা মৃতদেহটিকে টানিয়া ধান ক্ষেতের দিকে লইয়া যাইতেছে। তাহার চলাফেরায় এতটুকু দ্বিধা বা জড়তা নাই। সম্বিত ফিরিয়া আসিতেই আমি সত্বর নিচে নামিয়া আসিলাম। 2 চোখ বুজিয়া ঘুমের ভান করিয়া শয্যায় পড়িয়া রহিলাম। গরম তেমন অসহ্য না হইলেও আমি কুলকুল করিয়া ঘামিতেছিলাম। আমার বুকের ভেতরে কেউ যেন আশঙ্কার হাতুড়ি পিটাইতেছিল। কিয়ৎকাল পরেই কুন্তলা পা টিপিয়া টিপিয়া ঘরে আসিয়া প্রবেশ করিল। আমার নিকটে আসিয়া সে আলতো করিয়া আমাকে স্পর্শ করিল। বোধহয় আমি নিদ্রিত কিনা সে বিষয়ে সুনিশ্চিত হইতে চাহিল। অতঃপর চুপচাপ আমার পাশটিতে শুইয়া পড়িল। কুন্তলার স্পর্শ আমার কিঞ্চিত সিক্ত মনে হইয়াছিল। সম্ভবত সে হাত মুখ ধুইয়া আসিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও এক প্রকার হালকা আমিষ ঘ্রাণ আমার নাকে আসিতেছিল। স্পষ্ট মনে পড়িল পূর্বেও কখনো কখনো এইরূপ ঘ্রাণ আমি পাইয়াছি, কিন্তু তখন তাহাকে বিশেষ কোনো গুরুত্ব দিই নাই। আজ কাক ভরে বাহির হইয়াছিলাম। অন্যায় এক আকর্ষণ আমাকে টানিয়া লইয়া গিয়াছিল ধান ক্ষেতের ভিতরে। সেইখানে গিয়া যা দেখিবার আমি দেখিয়াছি। তৎক্ষণাৎ আমার শরীর পাক দিয়া উঠিয়াছে। মাটিতে বসিয়া পড়িয়া বমি করিতে বাধ্য হইয়াছি। নাভির নিকট হইতে এক প্রকার ওয়াক বারংবার উঠিয়া আসিতেছিল। বাড়িতে ফিরিয়া আসিবার পর হইতে আমি আর স্বাভাবিক থাকিতে পারি নাই। গোপন চাহনিতে বারংবার কুন্তলাকে লক্ষ্য করিয়াছি। কয়দিন যাবৎ তাহার যে জ্বর জ্বর ভাব ছিল, শরীর ম্যাজম্যাজ করিতেছিল, তাহা এখন আর নাই। সে বেশ হাসি খুশি উচ্ছল হইয়া উঠিয়াছে। আজ তাহাকে আরো সুন্দর দেখাইতেছে। সে বেশ কয়েকবার আমাকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে, তোমাকে কেমন গম্ভীর দেখাচ্ছে? আমি হু হাঁ বলিয়া পাশ কাটাইয়া গিয়াছি। আমাদের এই গ্রামে গত 1 বছরে বেশ কয়েকটি গরু, বাছুর, ছাগল ইত্যাদি মারা গিয়াছে। এতদিন তাহাদের মৃত্যুর কোনরূপ কিনারা করা যায় নাই। আজ বুঝিতে পারিতেছি কিনারার সূত্র কোথায় লুকাইয়া রহিয়াছে। কিন্তু কুন্তলাকে দেখিলে এই সত্য কেহ কি বিশ্বাস করিবে? যে জীবনকে আমি এতকাল শান্তির এবং সুখের বলিয়া ভাবিয়াছিলাম, কাল মধ্যরাত্রে আমার সেই সব ধারণা ভাঙিয়া চুরমার হইয়া গিয়াছে। আমি কিছুতেই সহজভাবে কুন্তলার সম্মুখীন হইতে পারিতেছি না। 11ই জুলাই, বুধবার। আজ সকালে কুন্তলা আমাকে একটি সংবাদ দিল। সংবাদটি পাইয়া আমি যারপর নাই আশঙ্কিত হইলাম। হাত পা কেমন ঠান্ডা অবশ হইয়া গেল। দৃষ্টি ক্ষণিকের জন্য ঝাপসা হইয়া গেল।
কুন্তলা সুন্দর করিয়া হাসিয়া বলিল, কি হলো? খবরটা পেয়ে তোমার ভালো লাগছে না বুঝি? আমি অবসন্নের ন্যায় মাথা নাড়িলাম। হ্যাঁ, খুব খুশি হয়েছি। জানো, 2 থেকে 3 হওয়াটা যে এত আনন্দের সেটা আগে বুঝিনি। কুন্তলা মা হইতে চলিয়াছে। ঘটনাটি সত্যই বড় আনন্দের হইত, যদি না গত মাসের ঘৃণ্য জঘন্য দৃশ্যটি আমি দেখিয়া ফেলিতাম। বেশ মনে পড়িতেছে, উহার আগের দিন পর্যন্ত একটি সন্তানের জন্য আমি ব্যাকুল হইয়াছিলাম, কিন্তু সেই দৃশ্য দেখিবার পর হইতে আমি নানান অজুহাতে কুন্তলাকে এড়াইয়া চলিতাম, বিশেষ করে রাত্রে শয়নের সময়। তখন সন্তানের কথা ভাবিতেও আমার বড় ভয় করিত। কিন্তু ভুল যাহা হইবার তাহা পূর্বেই হইয়া গিয়াছে, এখন শুধু ভুলের মাসুল গুনিবার সময়। সেই ভয়ঙ্কর রাত্রের পর হইতে আমি গোপনে বহু অশ্রুপাত করিয়াছি, ভাবিয়াছি ঈশ্বর আমাকে কোন পাপের নিমিত্তে এইরূপ নিষ্ঠুর শাস্তি দিলেন। আমি ধর্মভীরু মানুষ, গৃহদেবতার নিয়মিত পূজারী। কুন্তলার সহিত আমার বিবাহ নিতান্তই একটি স্বাভাবিক সামাজিক ঘটনা। অবশ্য এই কথা সত্য যে কুন্তলার রূপ আমাকে আকৃষ্ট করিয়াছিল। তাহার গৌরবর্ণ দীঘল চোখ, কুঞ্চিত কেশরাশি সবই আমাকে মুগ্ধ করিয়াছিল। আমি নির্বোধের পতঙ্গের ন্যায় তাহার দিকে আকৃষ্ট হইয়াছিলাম। তাহাকে স্ত্রীরূপে পাইতে বড় লোভ হইয়াছিল। দেবতা কি তবে আমাকে সেই লোভেরই শাস্তি দিলেন? 25শে জুলাই, বুধবার। হা ভগবান, আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়াছে। না, এইবার আমি সচক্ষে কিছু দেখি নাই, কারণ দেখিবার মতো মনের জোর আমার ছিল না। তবে পরোক্ষ লক্ষণগুলি সম্যক চিনিতে পারিয়াছি। গত 2 দিন যাবৎ কুন্তলার জ্বর ভাব ছিল, গা ম্যাজ করিতেছিল। সারাটা দিন তাহার চোখে এক কাতর দৃষ্টি লক্ষ্য করিয়াছি, যেন কেমন এক আবিষ্ট অবস্থায় সে চলাফেরা করিতেছে। কিন্তু আজ সকাল হইতে সে আবার তীব্র উৎফুল্ল হইয়া উঠিয়াছে, হাসি খুশি, চঞ্চল এবং উচ্ছল। ইহার কারণ আমি জানি। গতকাল রাত্রে কুন্তলা প্রায় 1 ঘণ্টার জন্য অদৃশ্য হইয়া গিয়াছিল। তারপর যথানিয়মে লঘুচরণে পুনরায় শয্যায় ফিরিয়া আসিয়াছে। পরিচিত সেই আমিষ ঘ্রাণ আমার নাকে প্রবেশ করিয়াছে। আমি অসীম ইচ্ছাশক্তি প্রয়োগে বিবমিষা দমন করিয়াছি। দুশ্চিন্তার উত্তাল তরঙ্গে আমার অভ্যন্তর মথিত হইতেছিল। কপট নিদ্রায় বাকি রাত্রিটুকু কোনো ক্রমে অতিবাহিত করিতে পারিয়াছি। সকালে কাছারিতে গিয়া এক সহকর্মীর নিকট শুনিলাম, ঘোষবাবুদের পুকুরের পাড়ে বচন সরকারের একটি গরু মৃত অবস্থায় পাওয়া গিয়াছে। গরুটির শরীরের রক্ত এই রূপে নিঃশেষিত হইয়াছে যে সকলে ঘটনাটিকে কোনো পিশাচের কীর্তি বলিয়া মনে করিতেছে। ভাবিতে অবাক লাগে যে সেই পিশাচিনী আমার গৃহলক্ষ্মী। কাছারি হইতে প্রত্যাবর্তনের পর গৃহদেবতার পূজায় মনোনিবেশ করিয়াছি। অস্থির মনকে স্থির করিতে ইহা ব্যতীত আর কি বা উপায় আছে? আজ আমার মনে হইতেছে কুন্তলার রক্ততৃষ্ণা একটি নিয়মিত ব্যাপার, রূপসী যুবতী তার ছদ্মবেশ মাত্র। সে যদি স্বরূপে আমার সম্মুখে নিজেকে কখনো প্রকাশ করে, তাহা হইলে সেই দৃশ্য কি আমি সহ্য করিতে পারিব? 22শে অক্টোবর, সোমবার। নিতান্ত বাধ্য হইয়া পিশাচিনী কুন্তলাতে আমি এখন অভ্যস্ত হইয়া পড়িয়াছি, কিন্তু উহাকে এক মুহূর্তের জন্য মানিয়া লইতে পারি নাই। মনের এই অন্তর্দ্বন্দ্বকে নিয়ন্ত্রণ রাখিতে আমি অবসর সময়ে সর্বক্ষণই দেবতার আরাধনায় ব্যস্ত থাকি। কিন্তু তাহা সত্ত্বেও কোনো কোনো মুহূর্তে আমার পুরুষকার এবং তৎসহ ক্রোধ জাগিয়া ওঠে। ইচ্ছা হয় কুন্তলার রক্তপিপাসা চিরতরে সমাপ্ত করিয়া দিই। আবার পরক্ষণেই তাহার সরল নিষ্পাপ মুখমণ্ডল এবং তাহার প্রতি আমার ভালোবাসা আমার এই নৃশংস ইচ্ছার পথরোধ করিয়া দাঁড়ায়। গত সপ্তাহে আমি একবার চরম চেষ্টা করিয়াছিলাম এবং যথারীতি সম্পূর্ণ ব্যর্থ হইয়াছি। সেই রাত্রে কুন্তলা গভীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। আমি অস্থির আক্রোশে রান্নাঘর হইতে আঁশবটি লইয়া আসিয়াছিলাম। অন্ধকারের মধ্যে যখন আঁশবটি উচাইয়া কুন্তলার গলা লক্ষ্য করিয়া আঘাত করিতে উদ্যত হইয়াছি, ঠিক সেই মুহূর্তে আমি যেন কোনো শিশুর ক্রন্দন শুনিতে পাইলাম। আমার হাত অবশ হইয়া গেল। কুন্তলা এখন একা নহে।
তাহার অভ্যন্তরে এক অনাগত শিশু লালিত পালিত হইতেছে, আমার এবং এই পিশাচিনীর সন্তান। আমি কাঁদিয়া ফেলিলাম। কোনো ক্রমে সেই কান্না দমন করিয়া কুন্তলার শয্যা পার্শ্ব হইতে পলায়ন করিলাম। অভ্যন্তরের অন্তর্দ্বন্দ্ব আমাকে ক্রমাগত ছিন্ন ভিন্ন করিতে লাগিল। উপায়ন্তর না দেখিয়া আমি মধ্যরাত্রেই দেবতা পূজায় মগ্ন হইলাম। তারপর হইতে আমি শুধু ভাবিতেছি আমাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ কি। সে যদি সুস্থ সুন্দর মানুষ হয়, তাহা হইলে এই সুন্দর পৃথিবীতে জীবন অতিবাহিত করিবার অধিকার তাহার আছে। আর যদি সে অমানুষ হয়, যদি সে পিশাচ হয় কুন্তলার মতো, অথবা যদি সে পিশাচিনী হয়। 27 ডিসেম্বর, বৃহস্পতিবার। জীবন আমার নিকটে ক্রমেই গুর্বিসহ হইয়া উঠিতেছে। কুন্তলার উদর যতই স্ফীত হইয়া উঠিতেছে, আমি ততই বিপন্ন বোধ করিতেছি। আমার আচরণে কুন্তলা সম্ভবত বুঝিতে পারিয়াছে আমি তাকে সন্দেহ করি। আমি নিতান্ত প্রয়োজন ব্যতীত তাহার সঙ্গে কোনরূপ বাক্যালাপ করি না। অনাগত সন্তান সম্পর্কে কোনরূপ আলোচনায় অংশগ্রহণ করি না। আমি এক অদ্ভুত সংকটে পড়িয়াছি। নিজের বিপন্নতার কথা আমি না পারি কাহাকেও বলিতে, আর না পারি সহ্য করিতে। যদি আমি আর সন্দেহের কথা জনসমক্ষে প্রকাশ করি, তাহা হইলে সন্দেহ নাই গ্রামবাসীরা কুন্তলাকে জীবন্ত অবস্থায় পুড়াইয়া মারিবে। ইহা আমি সহ্য করিতে পারিব না। সেই কারণেই আতঙ্কিত অস্থিরতায় আমার বর্তমানে দিশেহারা অবস্থা। দেবতারাও আমার এই মানসিক সংকট দূর করিতে পারিতেছেন না। 31 জানুয়ারি, বৃহস্পতিবার। আমি মনস্থির করিয়া ফেলিয়াছি, আর একটি দিনও এই বাড়িতে থাকিলে আমি উন্মাদ হইয়া যাইব। আত্মহত্যা করিবার সাহস আমার নাই, তাই আত্মগোপনের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। এই পিশাচিনীর সংস্পর্শ হইতে আমি শত সহস্র যোজন দূরে চলিয়া যাইতে চাই, কিন্তু গৃহত্যাগের পূর্বে আমি 2টি কথা লিখিয়া যাইব। প্রথমত, কুন্তলাকে আমি সত্যই অন্তর দিয়া ভালোবাসি এবং ভালোবাসিতাম। দ্বিতীয়ত, আমাদের সন্তান যদি সুস্থ মানুষ হয়, তাহা হইলে আমি তাহার নামকরণ করিলাম কাজল। পুত্র হোক বা কন্যা হোক, উভয়ের ক্ষেত্রেই এই নাম প্রযুক্ত হইতে পারিবে। জীবনের প্রতি আমার আর কোনো বাসনা নাই। দেবতাগণ আমার ভবিতব্য স্থির করিবেন। আমি এখন দিশেহারা, লক্ষ্যহীন, অতীত পরিচয়হীন এক হতভাগ্য মানুষ। আমার কাছে আমার পরিচয় এখন শুধুমাত্র এই। শুধু একটি আক্ষেপ রহিয়া গেল, সন্তানের কণ্ঠে বাবা ডাক আমার আর শোনা হলো না। ঈশ্বর কুন্তলা ও তাহার সন্তানের মঙ্গল করিবেন। আজ মধ্যরাত্রে আমি আমার লক্ষ্যহীন যাত্রা শুরু করিব। বাবা আমার নাম রেখেছে কাজল। 3 অক্ষরের নামটাকে আমার আদর করতে ইচ্ছা করছিল। বাবার স্মৃতি বলতে এই জরাজীর্ণ পৃষ্ঠাগুলো আর আমার নামটা। আমার 2 চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ল। কি অমানসিক কষ্ট পেয়েই না নিরুদ্দেশ যাত্রা করেছিল আমার বাবা। বাবার আশা ছিল আমি হয়তো সুস্থ মানুষ হব, আর সুস্থ মানুষ হলেই কাজল নামের ওপর আমার সম্পূর্ণ অধিকার থাকতো। কিন্তু এমনই আমার কপাল যে আমি অমানুষ হলাম। বাবার সামান্য আশায় আমি ছাই ঢেলে দিলাম। আর আমার মা, বাবাকে মা নিশ্চয়ই খুব ভালোবাসত, নইলে বাবার প্রসঙ্গ উঠলেই মা কেন গম্ভীর বিষণ্ণ হয়ে পড়ত, কেন কপাল চাপড়ে কেঁদে উঠত বারবার। সেই জন্যই আমি অমানুষ হওয়া সত্ত্বেও বাবার দেওয়ার নামটা মা ফেলে দিতে পারেনি। অনেক মমতায় আমার নাম রেখেছে কাজল। বাবার কথা ভাবতে ভাবতে রূপকের কথা মনে পড়ল আমার। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা গুঁড়িয়ে একেবারে চুরমার হয়ে গেল। বাবার জায়গায় রূপককে আমি দেখতে পেলাম, আর মায়ের জায়গায় নিজেকে। আমার বরাবরের আশঙ্কাটা তীব্রভাবে মাথাচাড়া দিয়ে উঠল। রূপক যেদিন বাবা হতে চাইবে, সেদিন ওকে আমি কি জবাব দেব? আমি নতুন করে আর কোনো মর্মান্তিক ডায়েরির পৃষ্ঠা আমাদের সন্তানকে উপহার দিয়ে যেতে চাই না। বাবার লেখা এই পৃষ্ঠাগুলো পড়ে আজ আমার যেরকম কষ্ট হচ্ছে, একদিন সেও তো রূপকের লেখা কোনো ডায়েরির পৃষ্ঠা পড়ে একই রকমভাবে কষ্ট পাবে। এইভাবেই বোধহয় এক কষ্ট থেকে আরেক কষ্ট জন্ম নিতে চায়। আমি এক অদ্ভুত ঘোরের মধ্যে বিছানায় শুয়ে রইলাম। কিছুক্ষণ পর টেলিফোনের শব্দে আমার ঘোর কাটল। উঠে দেখি সন্ধে হয়ে গেছে। টেলিফোন ধরতে ইচ্ছে করছিল না। একটা অবসাদ শীতের শালের মতন আমাকে জড়িয়েছিল। বাবার লেখা পৃষ্ঠাগুলো আবার শাড়ির ভাঁজে লুকিয়ে আলমারিতে তুলে রাখলাম।
এমন সময় আমার ঘরের দরজায় কেউ ধাক্কা দিল। তারপরেই কিশোরের গলা পেলাম। বৌদি, বৌদি, আরে তোমার ফোন, অনুপমদা ফোন করেছে, তুমি ফোন ধরতে পারবে তো? আমি দরজার ছিটকিনি খুলে দিলাম। কিশোরকে ভেতরে ডাকলাম। এসো। কখন ফিরলে কলেজ থেকে? এই মাত্র, হেসে বলল কিশোর। চশমাটা ঠিক করে নাকের ওপর বসিয়ে নিয়ে বলল, তুমি কেমন আছো? ভালো, বলে আমি এগিয়ে গিয়ে টেলিফোনের রিসিভার তুলে নিয়ে কথা বললাম। হ্যালো, এখন কেমন আছো? মোলায়েম স্বরে প্রশ্ন করল অনুপম। ভালো, সংক্ষিপ্ত জবাব দিলাম আমি। বুঝতে পারছিলাম কিশোরদের ঘরে এক্সটেনশন লাইনটা এখনো তোলা আছে, যে কেউ রিসিভার কানে দিয়ে শুনতে পারে। আর ফোন বেজে ওঠার শব্দে মাও যদি নিজের ঘর থেকে ফোন তুলে থাকেন তাহলে তো আরোই বিপদ। অনুপম মল্লিকের উল্টোপাল্টা কথা শুনতে পেলে আমাকেই লোকে ভুল বুঝবে। তাই তাড়াতাড়ি বলে উঠলাম, আর একটু পরে ও বাড়ি ফিরলে অর্থোপেডিক সার্জনকে দেখাতে যাব। আপনি কি কোনো দরকারে ফোন করেছেন নাকি? কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে বলুন, কিশোর আমার সামনেই আছে, ও না হয় লিখে নেবে। আমি যে একা নই এটা অনুপমকে বুঝিয়ে দিতেই ও প্রান্ত থেকে বিরক্তির একটা শব্দ শুনতে পেলাম। তারপর ঠান্ডা গলায় ও বলল, না, সেরকম কোনো মেসেজ নেই। কাল কি পরশু কোর্টের পর আমি একবার তোমাদের বাড়ি যাব, তখন রূপু দীপুর সঙ্গে আমি কথা বলে নেব। আর একটা কথা শোনো, বলে একরকম পেশাদারি সুরে শেষের কথাগুলো উচ্চারণ করলো অনুপম। তুমি আমাকে ক্রমশই কোণ ঠাসা করে দিচ্ছ। এরপর যদি ব্যাপার স্যাপার খারাপের দিকে যায় তাহলে আমাকে যেন দোষ দিও না। রমেশ গুপ্তা নামে সত্যিই কিন্তু আমার একজন বন্ধু আছে, লেবাকান্তকে জিজ্ঞেস করে দেখো, ও জানে। হঠাৎ করেই ফোন কেটে দিল অনুপম। লেবাকান্ত বলে ও যে রূপককে বোঝাতে চেয়েছে তা আমি বুঝেছি, আর বুঝেছি বলেই রাগে গা রিরি করে উঠল আমার। অনুপমের আস্পর্ধা দেখে খারাপ খারাপ ইচ্ছেগুলো মনের ভেতর পলকের জন্য উঁকি দিয়ে গেল। ফোন নামিয়ে রেখে কিশোরকে জিজ্ঞেস করলাম, মণি কলেজ থেকে ফিরেছে? ও বলল, না, ও কলেজ থেকে ওই কি কেমিস্ট্রি কোচিং হয়ে ফিরবে, আর চলো না, মা তোমাকে ও ঘরে ডাকছে। আমি কিশোরের কথায় রাজি হয়ে গেলাম। এই ঘরে একা একা থাকলে আমার মন খারাপ লাগবে। তাছাড়া অনুপম মল্লিকের কথার সুর আমার একটুও ভালো লাগেনি। তার মধ্যে কোথায় যেন একটা প্রচ্ছন্ন শাসানির গন্ধ আছে। এরপর ঘণ্টাখানেক বেশ আনন্দেই কাটলো। মিনিয়া কিছুক্ষণ আগে সায়েন্স কলেজ থেকে ফিরেছে। হাত মুখ ধুয়ে চা খেয়েই ও একটা ছবি নিয়ে চলে এলো আমার কাছে। আমাদের ব্যান্ডেলের বাগান বাড়ির পেন্সিল স্কেচ। ও নাকি ওয়াটার কালারে ছবিটা ফিনিশ করে আশিসকে প্রেজেন্ট করবে। তারপর কাকিমাকে জবরদস্তি রাজি করিয়ে ৮ ঘন্টা মতন আমাদের লুডো খেলা চলল। হই হুল্লোড় চেঁচামেচিতে আমি ভুলেই গেলাম যে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। রূপক ফিরল প্রায় 6:30 নাগাদ। ও কাকার ঘরে আমাকে ডাকতে এলো। সবাই এক্সরে রিপোর্টের কথা জানতে চেয়ে ওকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলল। রূপক বলল যে রিপোর্টে সেরকম ভয়ের কিছু নেই, অর্থোপেডিক সার্জনের সঙ্গে কথা না বলে সঠিক অবস্থাটা বোঝা যাবে না। রূপক বেশ স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু ওর কপালে কয়েকটা অচেনা ভাঁজ আমার নজরে এলো। তাহলে কি এক্সরে রিপোর্টে খারাপ কোনো ফ্র্যাকচার পাওয়া গেছে নাকি অন্য কিছু? ব্যাপারটা যে তার চেয়েও গুরুতর এবং ভয়ঙ্কর সেটা জানতে পারলাম অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে। এরকম একটা পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। সুকিয়া স্ট্রিটের মোড় থেকে একটা ট্যাক্সি নিলাম আমরা। ট্যাক্সিটা ঘুরিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে নিতে বলল রূপক। মানিকতলার মোড় দিয়ে গেলে ট্রাফিক সিগন্যালে অনেকক্ষণ দাঁড়াতে হবে, তাই ও ড্রাইভারকে রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে যেতে বলল। রূপকের সঙ্গে ট্যাক্সিতে আমি কিছু কম চড়িনি। কোনোদিনও দেখিনি ও ট্যাক্সি ড্রাইভারকে তাড়া দিচ্ছে। বরং আমি একদিন সেরকম কথা বলায় আমাকে ও বকুনিয়ে দিয়েছিল। বলেছিল, তাড়া দিচ্ছ কেন? আমার সঙ্গে থাকতে কি তোমার খারাপ লাগছে? ড্রাইভার যেমন নিজের মনে চালাচ্ছে তেমনি চালাক না। এইরকম একটা মানুষ যদি আজ পলিক্লিনিকে পৌঁছবার জন্য অধীর হয়ে ওঠে তাহলে তো খানিকটা অবাক হতেই হয়। কিন্তু সেটা আমার শরীরের অবস্থার কথা ভেবে উদ্বেগও হতে পারে। আমি রূপককে লক্ষ্য করছিলাম। ওর আচরণের চেনা লক্ষণগুলোয় কোথায় যেন একটা ছন্দপতন ঘটেছে। ও যে অস্বাভাবিক রকমের অধীর হয়ে উঠেছে, খানা খন্দে ট্যাক্সির চাকা পড়লেই বিরক্তির শব্দ করে উঠছে, এর বোধহয় অন্য কোনো কারণ আছে। আমি মিনি আর আশিসের বিয়ের ব্যাপারে একবার কথাও তুললাম, কিন্তু ও আনমনাভাবেই বলল, মিনি তো এখন পড়ছে, ও সব পরে ভাবা যাবে।
আরও কয়েকবার কথাবার্তা শুরুর চেষ্টা করে আমি ব্যর্থ হলাম। তখন ওকে খোলাখুলি প্রশ্ন করলাম, তোমার কি হয়েছে বলো তো? কই, কিছু না তো। আমার এক্সরেতে কি কিছু খারাপ পাওয়া গেছে? আমি কি করে বলবো, আমি তো আর ডাক্তার নই। একটু চুপ করে থেকে আমি বললাম, দেখি এক্সরে প্লেটটা একবার দেখি। তুমি দেখে কি করবে? সামান্য বিরক্ত হয়ে বলল রূপক। লক্ষ্য করলাম ওর কপালের ভাঁজগুলো এখনো মিলিয়ে যায়নি। আমি পরিস্থিতি হালকা করার চেষ্টায় বললাম, আরে বুঝি আর না বুঝি, একবার দেখতে দোষ কি? রূপক অনিচ্ছা সত্ত্বেও বড় মাপের খামটা আমার দিকে এগিয়ে দিল। আমি এক্সরে প্লেটটা বের করে ট্যাক্সির জানলার কাছে ধরলাম। রাস্তার আলো আর ছুটন্ত গাড়ির হেডলাইটের আলোয় যেটুকু দেখা গেল তাতে ভাঙাচোরা দাগ কিছু নজরে পড়ল না। কে জানে, ডাক্তারের ব্যাপার ডাক্তারই বুঝুক। এক্সরে প্লেটটা খামের ভেতর গুছিয়ে রাখতে না রাখতেই আমাদের ট্যাক্সি 5 পয়েন্ট পলিক্লিনিকের দরজায় এসে দাঁড়িয়ে পড়ল। ট্যাক্সির ভাড়া মিটিয়ে আমরা নেমে পড়লাম। একটা পুরনো বাড়ির দেওয়ালে তেল রং দিয়ে নানান ডাক্তারের নাম লেখা, তার সঙ্গে তাদের পলিক্লিনিকের চেম্বারে বসার দিনক্ষণ। দেওয়ালের গায়ে আঁকা তীর চিহ্ন ধরে এগিয়ে গিয়ে আমরা একটা সরু গলিতে ঢুকে পড়লাম। তারপর আরও কয়েকটা তীর চিহ্নের নির্দেশ অনুসরণ করে দোতলায় ওঠার একটা সিঁড়ি পেলাম। সিঁড়ির চেহারাও উৎসাহ জোগানোর মতো কিছু নয়। মনে মনে ভাবলাম, বাবা, এর নাম ভালো ডাক্তারখানা। কিন্তু দোতলায় এসে পৌঁছতেই আমার ধারণা বদলে গেল। অত্যন্ত পেশাদারিভাবে সাজানো রিসেপশন, কাঁচ, ফাইবার গ্লাস, টিউব লাইটে একেবারে ঝকঝকে তকতকে। রুগীদের বসার জন্য 3 সারি রঙিন মোল্ডেড প্লাস্টিকের চেয়ার। দুজন সুন্দরী তরুণী ব্যস্তভাবে রুগীদের সাহায্য করছে, ডাক্তারের চেম্বারের দিকে এগিয়ে দিচ্ছে। সামনের একটা ছোট কাউন্টারে বসা একটি ছেলে কর্ডলেস ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। রূপক তার সঙ্গে কী সব কথাবার্তা বলে আমার নাম লেখালো। আমি যাকে দেখাবো সেই অর্থোপেডিক সার্জনের নাম সুগত মিশ্র। একটু পরেই ডাক এলো। রিসেপশনে ব্যস্ত 2 তরুণীর একজন আমাদের পৌঁছে দিল ডক্টর মিশ্রের চেম্বারে। পালিশ করা কাঠের প্যানেল দিয়ে তৈরি আধুনিক চেম্বার। সাজানো গোছানো টেবিলের ওপাশে ডক্টর মিশ্র বসেছিলেন। মোটাসোটা মাঝবয়সী চেহারা, মাথায় টাক, চোখে মেটাল ফ্রেমের চশমা, রোমশ হাতে মোটা মোটা আঙুল। আমরা গুছিয়ে বসার পর রূপক আমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা বলল। আমাদের পাড়ার জেনারেল ফিজিশিয়ানের প্রেসক্রিপশন আর এক্সরে প্লেটটা ডক্টর মিশ্রের দিকে এগিয়ে দিল। ডক্টর মিশ্র বললেন, এগুলো পরে দেখছি, আগে আমি পেশেন্টকে দেখি। তারপর আমাকে লক্ষ্য করে বললেন, এখানটায় উঠে এসে বসুন তো, পারবেন নিশ্চয়ই? প্রশ্নটা করে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চেম্বারের একদিকের দেওয়াল ঘেঁষে রাখা আছে একটা গদিওয়ালা বিছানা, ডাক্তারের চেম্বারে যেমন থাকে আর কি। আমাকে তার ওপর উঠে বসতে অনুরোধ করেছেন ডক্টর মিশ্র। আমি রূপকের দিকে এক পলক তাকিয়ে ঘাড় নেড়ে সেদিকে এগিয়ে গেলাম। রূপক আমার সঙ্গে সঙ্গে এলো, আমাকে উঠে বসতে সাহায্য করল। ডাক্তারবাবু আমার বাঁ দিকের পাঁজরের কাছটা পরীক্ষা করলেন, আমাকে জিজ্ঞেস করে করে ব্যথার জায়গাটা খুঁজে পেলেন। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে আপন মনে কী সব হিসেব করলেন। একটু পরেই তিনি বললেন, ওকে, যান, এবার আপনি চেয়ারে গিয়ে বসুন। ডক্টর মিশ্র নিজের চেয়ারে এসে বসলেন। আমাদের দেওয়া প্রেসক্রিপশনটায় চোখ বুলিয়ে বললেন, আপনাদের ফিজিশিয়ান পিএ ভিউ তুলতে বলেছেন, ওটা লেফট অবলিক ভিউ তোলা উচিত ছিল। যাই হোক, প্লেটটা তো আগে দেখি, যদি কাজ চলে যায় তাহলে আর শুধু শুধু নতুন প্লেট তুলিয়ে আমি খরচ করাবো না। কথা শেষ করে ডক্টর মিশ্র খাম থেকে এক্সট্রা প্লেটটা বের করে তার ডান দিকের রাখা ভিউয়ারে ক্লিপ দিয়ে প্লেটটা লাগালেন। তারপর নিজের চেয়ারটা সেদিকে সামান্য ঘুরিয়ে একটা সুইচ টিপে ভিউয়ারের আলোটা জ্বেলে দিলেন। আমার পাঁজরের ছবি স্পষ্টভাবে ফুটে উঠল আমাদের চোখের সামনে। অনিচ্ছা সত্ত্বেও ডক্টর মিশ্রের ঠোঁট থেকে বিস্ময়ের একটা অস্ফুট শব্দ ছিটকে বেরিয়ে এলো। তিনি সম্মোহিতের মতন আমার বুকের ছবির দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর ডক্টর মিশ্র আমার দিকে ফিরে প্রশ্ন করলেন, আচ্ছা, আগে কখনো আপনার এক্সরে তোলা হয়েছে? আমি খানিকটা বিমূঢ়ভাবে জবাব দিলাম, না। কেন বলুন তো? ডক্টর মিশ্র আমার কথার কোনো উত্তর না দিয়ে রেডিওলজিস্টের করা এক্সরে রিপোর্টটা এবার পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তিনি বিড়বিড় করে বললেন, রিপোর্টেও তো একই কথা লেখা আছে, হাইলি অ্যাবনর্মাল। একটু পরে ডক্টর মিশ্র আবার জানতে চাইলেন, আচ্ছা, আপনি কখনো কোনো রকম শারীরিক অসুবিধে টের পেয়েছেন?
আমি বললাম, কই না। পিরিয়ডের কোনো গোলমাল? না, সেরকম কোনো গোলমাল তো নেই। ভেরি স্ট্রেঞ্জ। অবাক চোখে আমাকে দেখছিলেন ডক্টর মিশ্র, যেন কোনো ভিন গ্রহের প্রাণী তার সামনে বসে আছে। আমি মাথা নিচু করে বসেছিলাম। কেন জানি না আমার ভয় ভয় করছিল। রূপক অস্বস্তির নজরে একবার আমাকে দেখছিল আর একবার ডক্টর মিশ্রকে। এতক্ষণ ও চুপচাপই ছিল। এবার কথা বলল। ডাক্তারবাবু, এক্স রে রিপোর্টটা আমিও দেখেছি। আসলে ডাক্তারি ব্যাপার অত শত বুঝিনি, কিন্তু এক্সেপশনাল পিকিউলিয়ারিটি কথাটা আমাকে ভাবিয়ে তুলেছে। আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমার টেনশন কিছুটা কমে। ডক্টর সুগত মিশ্র কয়েক সেকেন্ড সময় নিলেন, তারপর গম্ভীরভাবে বললেন, মিস্টার নন্দী, এই প্লেটটায় আমি যা দেখছি তা এক কথায় ফ্যান্টাস্টিক। কখনো এরকম হয় বলে আমি অন্তত শুনিনি। পৃথিবীর কোনো মেডিকেল বইতেও এ ধরনের কোনো উল্লেখ নেই। আপনার ওয়াইফ এক্সেপশনাল, সাধারণ মানুষের চেয়ে একদমই আলাদা। আই মিন, মেডিকেলি উনি ডিফারেন্ট। আমাদের পাঁজরে দুপাশে মোট 12টা করে হাড় থাকে, যেগুলোকে আমরা রিবস বলি। তার মধ্যে 10টা রিব অ্যাডাল্টের ক্ষেত্রে পুরোপুরি ফর্ম করে যায়, আর বাকি দুটো কারোর ক্ষেত্রে হাফ ফর্মড অবস্থায় থাকে। অথচ আপনার ওয়াইফের বেলায় আমি 14টা করে ফুললি ফর্মড রিব দেখতে পাচ্ছি, যার নজির কিন্তু মেডিকেল হিস্ট্রিতে নেই। ডক্টর মিশ্র এক্স রে প্লেটের ওপর আঙুল দিয়ে আমার পাঁজরের হাড়গুলো গুনে দেখালেন। আমি সম্মোহিতের মতন আমার বুকের ছবির দিকে চেয়ে রইলাম। তাছাড়া আরও একটা ব্যাপার, ডক্টর মিশ্র আবার বলতে শুরু করলেন, লাংসের এই লোবগুলো দেখুন। আঙুল দিয়ে বুকের দুপাশের ছায়া ছায়া অংশগুলো দেখালেন তিনি। যদিও এগুলো একেবারেই টেকনিক্যাল ব্যাপার, তবুও কেসটা এতটাই পিকিউলিয়ার যে আমি না বলে থাকতে পারছি না। নর্মাল হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে ফুসফুসের ডান দিকে 2টো আর বাঁ দিকে 3টে করে লোব থাকে, অথচ আপনার ওয়াইফের বেলায় দুদিকেই 4টে করে লোব। রূপকের মুখ চোখ কেমন যেন থমথমে হয়ে যাচ্ছিল। ও নিশিতে পাওয়া মানুষের মতো ভিউয়ারে লাগানো এক্সট্রা প্লেটটার দিকে তাকিয়েছিল। আর এই যে ওসোফেগাসটা দেখুন। সুব্রত মিশ্র তখনও একই সুরে বলে চলেছেন, ওসোফেগাস। হতবুদ্ধি রূপক শব্দটা শুনে যেন ঘাবড়ে গেল। হ্যাঁ, ওসোফেগাস মানে এই খাদ্যনালীর জায়গাটা, বুকের ঠিক মাঝ বরাবর নেমে আসা খাদ্যনালীর অংশটা। দেখেছেন, এটা থেকে কেমন পিকিউলিয়ার দুটো ব্রাঞ্চ দুপাশে নেমে গেছে। রূপক ব্যাপারটা লক্ষ্য করছিল। আমিও এক্সট্রা প্লেটটা থেকে চোখ ফেরাতে পারছিলাম না। একটা অদ্ভুত শব্দ করে এপাশে ওপাশে মাথা নাড়লেন ডাক্তারবাবু, তারপর বললেন, মিস্টার নন্দী, আমি যা দেখছি সেটা বিশ্বাস করা কিন্তু খুব শক্ত, কিন্তু অস্বীকার করার তো কোনো উপায় নেই। তারপর আচমকা আমার দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা মিসেস নন্দী, আপনার খাওয়া দাওয়া মানে ফুড হ্যাবিট, এটা কি নর্মাল? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ নর্মাল। কিন্তু আমার বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল। একটু ইতস্তত করে ডক্টর মিশ্র বললেন, আচ্ছা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি সেটা পরে বলছি, আগে ট্রিটমেন্টের ব্যাপারটা সেরে নিই। কথা বলতে বলতে তিনি একটা বোতাম টিপলেন। দূরে কোথাও ঘন্টি বেজে উঠল। তার প্রায় সঙ্গে সঙ্গেই একটি অল্প বয়সী ছেলে এসে হাজির হলো। ডাক্তারবাবু তাকে বললেন, আচ্ছা ইলাস্টোপ্লাস্টের 3 ইঞ্চি চওড়া একটা রিল নিয়ে এসো। ছেলেটি চলে গেল। ডাক্তারবাবু আমাকে লক্ষ্য করে বললেন, আপনারটা আমি ঠিক প্লাস্টার করছি না, আঠালো এক রকমের ফিতে দিয়ে আমি জড়িয়ে দিচ্ছি। হাঁটা চলাটা একটু কম করলে ভালো হয়। আর ঠান্ডা লাগাবেন না, কারণ কাশি হলে পাঁজরের ব্যাপারটা সারতে কিন্তু সময় লাগবে। পাঁজরে কি চোট লেগেছে ডক্টর মিশ্র? রূপক উদ্বিগ্নভাবে জানতে চাইল। সেরকম সিরিয়াস কিছু নয়, এই 9 নম্বর রিবটায় সামান্য একটু চোট আছে। আঙুল দিয়ে প্লেটটায় দেখালেন তিনি। নতুন করে আর কোনো এক্স রে করতে হবে না, যদি পরে প্রবলেম হয় তখন না হয় দেখা যাবে। এমন সময় চেম্বারের দরজায় কেউ নক করলো। তারপরই দরজা খুলে ইলাস্টোপ্লাস্টের একটা রিল নিয়ে ছেলেটি ঘরে ঢুকলো। ডাক্তারবাবুকে রিলটা দিয়েই সে চলে গেল। এরপর প্রায় 40 মিনিট ধরে আমার পাঁজর ব্যান্ডেজের কাজ চলল। ব্যান্ডেজ করার সময় সেরকম ব্যথা কিন্তু আমি টের পেলাম না। সেটা হয়তো আমার সহ্য করার অমানসিক ক্ষমতার জন্যে। ব্যান্ডেজ করা হয়ে গেলে আমি শাড়ি জামা কাপড় ঠিকঠাক করে নিলাম। ডক্টর মিশ্র প্রেসক্রিপশনে কয়েকটা ওষুধ লিখে দিলেন।
কোন ওষুধটা কখন খেতে হবে সেটা বারবার করে বলে রূপককে প্রায় মুখস্থ করিয়ে দিলেন। তারপর বললেন, 3 সপ্তাহ পরে পেশেন্টকে একবার দেখাতে নিয়ে আসবেন, আর এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার চেম্বারে বা বাড়িতে ফোন করবেন। ওই প্রেসক্রিপশনেই ফোন নাম্বার দেওয়া আছে। ডাক্তারবাবুর কথা শেষ হলে রূপক জিজ্ঞেস করলো, আপনাকে কত দেব? 500। সপ্রতিভভাবে বললেন ডক্টর মিশ্র। রূপকের এগিয়ে দেওয়া 500 টাকাটা বুক পকেটে রেখে তিনি আলতো গলায় বললেন, আচ্ছা এইবার আমি রিকোয়েস্টের কথা বলি মিস্টার নন্দী। আপনার ওয়াইফকে নিয়ে আমার একটু রিসার্চ করার স্বাদ হয়েছে। এরকম ইন্টারেস্টিং ব্যাপার তো আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড। আমার রিসার্চের ফাইন্ডিংস রিসার্চ জার্নালে পাবলিশ করলে সারা পৃথিবী একদম চমকে যাবে। মেডিকেল সায়েন্সের বহু বিষয়ই আবার নতুন করে লিখতে হবে। আমি বেশ বুঝতে পারছি দ্য রিসার্চ উইল বি আ ভেরি থ্রিলিং অ্যাডভেঞ্চার, যদি আপনারা কাইন্ডলি মত দেন। ডক্টর মিশ্রের চোখে মুখে আমি কৌতূহল আর উত্তেজনা দেখতে পাচ্ছিলাম, আর একই সাথে একটা অজানা আশঙ্কায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। একটা সামান্য এক্সট্রা প্লেট আমার জীবনে এরকম অভিনব সংকট নিয়ে আসবে সেটা আমি কল্পনাও করিনি। এখন ডক্টর মিশ্রের অনুরোধে মত দেওয়া মানে ঘাড়ে বিপদ ডেকে আনা। ওর গবেষণায় আমার শরীর সম্পর্কে নতুন অনেক কিছু হয়তো জানা যাবে, কিন্তু তার সঙ্গে যে ফাঁস হয়ে যাবে আমার মাসিক বদভ্যাসের ব্যাপারটা। রূপক কেমন যেন বিভ্রান্ত হয়ে বসেছিল। ডক্টর মিশ্রের কথা শোনার পর ও আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে বসেছিলাম। সেই অবস্থাতেই এপাশে ওপাশে মাথা নেড়ে ছোট করে বললাম, সরি ডাক্তারবাবু, এই রিকোয়েস্টটা করবেন না। ডক্টর মিশ্র যেন একটু দমে গেলেন, কিন্তু কয়েক সেকেন্ড সময় নিয়ে আবার একই অনুরোধ করতে লাগলেন। এবার রূপক ওকে স্পষ্টভাবে জানালো, প্লিজ ডক্টর মিশ্র, এই রিকোয়েস্টটা আমাদের পক্ষে রাখা সম্ভব নয়। আমরা একটু শান্তিতে থাকতে চাই। তখন ডক্টর মিশ্র খড়খুটো আঁকড়ে ধরার মতো করে বললেন, আচ্ছা এই এক্সরে প্লেটটা রিপোর্টটা কি আমি রাখতে পারি? আমি মুখ তুলে সরাসরি ডক্টর মিশ্রর দিকে তাকালাম। স্পষ্ট গলায় বললাম, না, এটা আমার প্রাইভেসির ব্যাপার, আপনি কিছু মনে করবেন না প্লিজ। তখন হতাশভাবে প্লেট আর রিপোর্টটা রূপকের হাতে তুলে দিলেন তিনি। তার মুখে সোনার খনি হাতছাড়া হয়ে গেল গোছের একটা ভাব ফুটে উঠেছিল। কাগজপত্র সব গুছিয়ে নিয়ে আমরা পলিক্লিনিক ছেড়ে বেরিয়ে এলাম। রাস্তায় মানুষজন আর যানবাহনে জটলা। ফুটপাতে গড়ে ওঠা শিব মন্দিরে ঘণ্টার শব্দ, ভক্তদের ভিড়। আমার বুকের ভেতরেও একটা ভয়ঙ্কর ঘণ্টা বাজছিল। অবাক হয়ে ভাবছিলাম, একটা দুর্ঘটনা থেকে কি করে আরেকটা নতুন দুর্ঘটনা ঘটে গেল। রূপকের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছিলাম ও কেমন যেন একটা দিশেহারা, বিভ্রান্ত হয়ে পড়েছে। আমার শরীরটা যে আর সব মানুষের থেকে আলাদা, এই সত্যিটা মেনে নেওয়ার জন্যে ওকে বোধহয় ভেতরে ভেতরে লড়াই করতে হচ্ছিল। একটু চেষ্টা করতেই আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম। বাড়ি ফেরার পথেও রূপক ভীষণ চুপচাপ রইল। আমার মনের ভেতরেও তোলপাড় চলছিল। কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত ওকে বলেই ফেললাম, এই এক্সট্রা প্লেটের ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলার দরকার নেই। রূপক জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, সেদিকে চোখ রেখেই অন্যমনস্কভাবে বলল, ঠিক আছে, বারণ যখন করছো বলবো না। ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো বাইরের স্তরের আড়ালে কোথায় যেন একটা বিষাদের ছায়া ওকে জড়িয়ে ধরেছে। আমি বুঝতে পারছিলাম মানুষ হয়ে ওঠার জন্য আমাকে আরো অনেক চেষ্টা করতে হবে। হোক না আমার শরীরের ভেতরটা অন্যরকম, আমার মনটা তো আর 5টা মানুষের মতোই, তবে কেন আমি পারবো না মানুষ হয়ে উঠতে? সেই রাতে আমরা দুজনে নীরবে অনেক চোখের জল ফেললাম, একই সঙ্গে আবার অনেকটা আদর করলাম পরস্পরকে। দেখতে দেখতে শীতকে বিদায় দিয়ে বসন্ত চলে এলো ঘরের দরজায়। বসন্ত এলে সকলের ভেতর কি যেন একটা হয়, মনটা সবসময় খুশি খুশি থাকতে চায়। এ ব্যাপারে মানুষের সঙ্গে আমার ভীষণ মিল খুঁজে পেলাম। সময়ের সঙ্গে সঙ্গে ভেতরের যত দুশ্চিন্তা, দুর্ভাবনা স্তিমিত হয়ে আনন্দ আর তৃপ্তির জায়গাগুলো স্পষ্ট হয়ে উঠল। আমার এই খুশির আরেকটা কারণ হলো রূপক ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠেছে। আর দ্বিতীয় কারণ অনুপম মল্লিক। সে এ বাড়িতে নিয়মিত আসে যায়, কিন্তু আমাকে আর আগের মতো বিরক্ত করে না। তবে কোনো কারণে ফোন করলে যদি আমাকে ফোনে পায়, তাহলে তার মাথায় পুরনো অসুখটা চেপে বসে। তখন সে এলোমেলো অনেক কথা বলতে থাকে। শরীরকে আমি কখনোই সেরকম গুরুত্ব দিইনি, এমনকি আমার সৌন্দর্যকেও নয়। কিন্তু অনুপম মল্লিকের মতন লোকজন আমাকে শরীরের কথা ভাবতে বাধ্য করে, আর তখনই আমার মনে পড়ে যায় আমার মাসিক অসুখটার কথা।
এই সামান্য জ্বালাতনটুকু ছাড়া বসন্ত যেন আমার সত্যিকারের সুখের দিন নিয়ে এলো। একদিন বিকেলে মিনিয়ার সঙ্গে বেরোলাম কেনাকাটা করতে। আমরা কলেজ স্ট্রিট অঞ্চলে গেলাম। প্রথম কলেজ স্ট্রিট মার্কেটের ভেতরে কাকার দোকানে, তারপর অন্যান্য দোকানে। শাড়ি, জামা কাপড় আর কিছু মেয়েলি টুকিটাকি কেনার পর মহাত্মা গান্ধী রোডের ট্রাম রাস্তার সামনে দাঁড়ানো একটা বড়সড় পেনের দোকানে ঢুকলাম। সেখানে পছন্দ করে 4টে ফাউন্টেন পেন কিনলাম। মিনিহা কৌতূহলে প্রশ্ন করল, 4টে পেন কার জন্যে বৌদি? আমি বললাম, মণি, কিশোর, আশিস আর তোমার জন্যে। কিশোরের জন্য এখন পেন কিনলে কেন? আর মাসখানেক পরেই তো ওর জন্মদিন। তা হোক না, তখন আবার নতুন কিছু দেওয়া যাবে। মিনিয়া কপট বকুনির সুরে বলল, তুমি না বড্ড বাজে খরচ করতে পারো। উত্তরে আমি হাসলাম। মিনিয়াকে কেমন করে বোঝাই? সবসময় ওদের সবাইকে আমার কিছু না কিছু দিতে ইচ্ছে করে। আমরা রাস্তা পার হলাম বাস ধরার জন্যে। একটা তেরছা গলির দিকে ইশারা করে মিনিয়া বলল, এই গলিতে অনুপমদার অফিস, 23 নম্বর টেমার লেন। তুমি ওর অফিস চিনলে কেমন করে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। একদিন বন্ধুদের সঙ্গে এখানে বই কিনতে এসেছিলাম, তখন অনুপমদার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ওই যে। আঙুল তুলে গলির ভেতর দিকটায় দেখালো মিনিয়া। ওই যে হলদে বাড়িটা, ওর পরের বাড়িটায়, একতলায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর মিনিয়া বলল, অনুপমদা পরশুদিন রাতে এসেছিল। ছোটদার সঙ্গে ওর কিসব নিয়ে তর্কাতর্কি হচ্ছিল, মনে হয় সম্পত্তির ব্যাপার ট্যাপার নিয়ে। আমার একদম এসব ভালো লাগে না। সেদিন কাকিমাও বলছিল কাকা নাকি কি সব শুনেছে। আর ছোটদা অল্পেতেই যা রেগে যায় না। গত কদিনই অস্বাভাবিক কিছু কথাবার্তা আমারও কানে এসেছে, কিন্তু আমি রূপককে কিছু বলিনি, কারণ আমার শোনার ব্যাপারটা কাউকে খুলে বলা যায় না। বললে যে কেউ ভাববে আমি আড়ি পেতে সেসব কথাবার্তা শুনেছি। তাই আমি ঠিক করেছি, যেদিন রূপককে বা আমাকে সামনাসামনি কেউ কিছু বলবে, সেদিনই যা বলার বলবো। অশান্তির একটা চাপা তরঙ্গ যে উথলে উঠতে চাইছে সেটা বেশ বুঝতে পারছিলাম। আর অনুপম মল্লিককে নিয়েও আমার আশঙ্কা হচ্ছিল। সে যে কিভাবে কোথায় কলকাঠি নাড়বে কে জানে। কিন্তু অনুপমের মুখোমুখি দাঁড়াতে আমি ভয় পাই না। তাছাড়া ন্যায়ের পক্ষ নিয়ে লড়াই করতে আমি ভয় পাবই বা কেন? আমার আর মিনিয়ার অনুমান সত্যি হলো 10 দিনের মধ্যেই। দিনটা ছিল শনিবার, রূপক তখন অফিসে। সেই দিনই বিকেলে আমাদের বাড়িতে এলো অনুপম। আমি রান্নাঘর থেকে 2 কাপ চা আর বিস্কুট ট্রেতে নিয়ে ওপরে উঠছিলাম। 1 কাপ চা কাকার জন্যে। একটু আগেই কাকা দোকান থেকে ফিরেছেন, আর ফিরেই ওর ভাষায় পেট্রোলের জন্য ফরমাশ করেছেন। দ্বিতীয় কাপটা মিনির জন্যে। বেচারির সামনে পরীক্ষা, গত 7 দিন ধরে বই আর নোটে মুখ গুঁজে পড়ছে। উঠোন পেরিয়ে সবে সিঁড়িতে পা রেখেছি, অমনি সদর দরজায় শব্দ পেলাম। ভাবলাম বোধহয় রূপক ফিরল, তাই প্রত্যাশা নিয়ে সেদিকে ঘাড় ঘোরালাম। কিন্তু না, দরজাটা ভেজিয়ে দিয়ে ভেতরে আসছে অনুপম মল্লিক। অনুপমের পরনে হালকা সবুজ হাওয়াই শার্ট আর কালো প্যান্ট, হাতে ব্রিফকেস। আমার সঙ্গে চোখাচোখি হতেই ও হাসল। ওর গালে টোল পড়ল। তাড়াতাড়ি পা চালিয়েও আমার কাছে চলে এলো। আলতো গলায় জিজ্ঞেস করলো, কেমন আছো কাজল? তোমার বুকের ব্যথাটা একেবারে সেরে গেছে তো? ওর মুখের শেষ প্রশ্নটা কেমন যেন অশ্লীল ঠেকলো আমার কানে। আমি ছোট করে ঘাড় নেড়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। অনুপম আমার পেছন পেছন উঠতে লাগলো। আপন মনেই বলল, বেশমশাইয়ের সঙ্গে একটু কথা বলতে এসেছি। দীপু কোথায়, ফিরেছে? আমি ওর দিকে না তাকিয়ে জবাব দিলাম, দোকান থেকে ফিরে ছোটদা সিজারকে নিয়ে বেরিয়েছে, এক্ষুনি হয়তো চলে আসবে। সিঁড়ি দিয়ে যখন প্রায় দোতলায় উঠে এসেছি, তখন হঠাৎই পা ফেলার গোলমালে আমার শরীরটা একটু টাল খেয়ে গেল। আর সঙ্গে সঙ্গে, আরে পড়ে যাবে যে বলে অনুপম আমার কোমরের নিচটা এক হাতে জাপটে ধরল। ওর মুখটা চেপে ধরল আমার শরীরে। চায়ের ট্রে হাতে থাকা অবস্থায় যতটা তাড়াতাড়ি সরে যাওয়া সম্ভব সরে গেলাম। অনুপমও বাধা দিল না, শুধু মুখে একটা তৃপ্তির চাপা শব্দ উচ্চারণ করল, আহ। আর তারপরেই বলল, কাজল, আমি পাগল হয়ে যাব। আমি মিনিয়ার ঘরের দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা কেমন ধড়ফড় করছিল। কেউ যদি দেখে ফেলতো। মণি আর কিশোর কোচিং ক্লাসে পড়তে গেছে, কিন্তু মিনিয়া, লক্ষণ, রামুর মা বা আর কেউ যদি দেখতো এই ঘটনাটা। রাগে আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। কি যে একটা অসহায় পরিস্থিতিতেই আমি পড়েছি।
ক্ষমতা থাকা সত্ত্বেও আমার কিছুই করার নেই। নিজেকে গোপন করে রাখার আপ্রাণ চেষ্টাটা যদি আমাকে না করতে হতো, তাহলে অনুপম মল্লিককে উচিত শিক্ষা দিতে আমার এক মুহূর্তও সময় লাগতো না। মিনিয়াকে চা দিয়ে যখন কাকার ঘরে যাচ্ছি, তখন বাবার ঘর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম। কাকাকে চা দিয়ে বেরোনোর সময় বুঝতে পারলাম কথাবার্তাটা এখন কথা কাটাকাটির চেহারা নিয়েছে। বাবা বলছিলেন, অনুপম, তুমি এই একই ব্যাপার নিয়ে বারবার কেন আমাকে বিরক্ত করো আমি তো বুঝতে পারি না। উত্তরে অনুপম বলল, আপনার জেদের জন্য সকলের অমঙ্গল হোক, সেটা কি আপনি চান? এটা জেদ নয়, সিদ্ধান্ত। বাবা বললেন, জেদ আর যুক্তি দিয়ে তৈরি সিদ্ধান্ত, এই দুটো ব্যাপার আপনার গুলিয়ে গেছে মেসোমশাই। কথার সঙ্গে সঙ্গে অনুপমের হাসিও শোনা গেল। ওর হাসি আমার জ্বালা আরো বাড়িয়ে দিল। অনুপম মল্লিক যতই ঘরের লোক হোক না কেন, বাবার সঙ্গে ওর এই ধরনের কথাবার্তা আমার ভালো লাগছিল না। তাছাড়া রূপক দীপক কেউই এখন বাড়িতে নেই। অন্য সময় হলে এইরকম একটা পরিস্থিতিতে আমি হয়তো বাবা মায়ের ঘরে যেতাম না, এমনকি চা দেওয়ার জন্যে রামুর মা কিংবা লক্ষণকে পাঠাতাম। কিন্তু কেন জানি না মনে হলো এই মুহূর্তে আমার ও ঘরে যাওয়াটা দরকার। অনুপমের বাড়াবাড়িটা ক্রমশ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যেমন ভাবা তেমন কাজ। আমি শান্ত পায়ে বাবার ঘরের চৌঘাটে গিয়ে দাঁড়ালাম। ওদের কথা কাটাকাটি তখনও চলছে। অনুপম দাঁড়িয়েছিল বাবার কাছাকাছি। বাবা চেয়ারে বসে টিভি দেখছিলেন, পরনে লুঙ্গি আর পাঞ্জাবি। মা চুপচাপ বিছানার এক কোণে বসে। টিভিতে কি একটা সিরিয়াল চলছিল, তবে তার ভলিউমটা কমানো। হয়তো মা কমিয়ে দিয়েছেন, অথবা অনুপম। আমি অনুপমের দিকে অপছন্দের চোখে তাকালাম। তারপর বাবাকে লক্ষ্য করে বললাম, বাবা, এভাবে চেঁচামেচি করলে আপনার শরীর খারাপ হবে। আমি আপনাদের চা নিয়ে আসছি। মা বললেন, তার দরকার নেই, তুমি বরং লক্ষণ বা রামুর মাকে দিয়ে পাঠিয়ে দাও। মায়ের কথা শুনে মনে হলো আমার এই ঘরে আসাটা তার ভালো লাগেনি, অন্তত এই সময়। তবুও বললাম, লক্ষণ দোকানে গেছে আর রামুর মা রান্না করছে, আমিই নিয়ে আসছি। মা বললেন, তাহলে পরে চা দিও, আমরা একটু দরকারি কথা বলছি। এরপর আর এ ঘরে থাকা যায় না। লক্ষ্য করলাম অনুপমের ঠোঁটে সামান্য হাসির আভাস। ও জিতে গেছে। কয়েক সেকেন্ড বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থেকে আমি ঘর থেকে চলে যাচ্ছিলাম। বাবা গম্ভীর গলায় পেছন থেকে আমাকে ডাকলেন, কাজল। আমি থমকে দাঁড়ালাম, ঘুরে দাঁড়ালাম বাবার দিকে। তুমি ইচ্ছে হলে আমাদের এই দরকারি আলোচনায় থাকতে পারো, কারণ এর সঙ্গে তোমার আর রূপুর ভাগ্য জড়িয়ে আছে। আমি সব সময় স্পষ্ট কথা বলেছি, তাই এ বাড়ির কেউই আমাকে পছন্দ করে না। বাবাকে বাধা দিয়ে মা বলে উঠলেন, এইসব তুমি কি বলছো? তোমার জন্যে আমরা। বাবা আশীর্বাদের ভঙ্গিতে ডান হাতটা ওপরে তুলে মাকে থামিয়ে দিলেন। সুধা, দয়া করে তুমি চুপ করো। তোমার এত দিনের পুজো আর্চা সবই বিফলে গেছে। তোমার দেবতা তোমাকে কিছুই শেখাতে পারেননি। কথার মাঝখানে যে কথা বলতে নেই, সেটাই তুমি এখনো শেখোনি। বাবা, আমি উত্তেজিত বৃদ্ধ মানুষটাকে শান্ত করতে চাইলাম। আমার সামনে, অনুপমদার সামনে মাকে উনি এরকম ভাবে বলছেন। কাজল, তুমিও এই একই ভুল করো না। তোমাকে আমি স্নেহ করি, রূপু, দীপু, মিনি, মণি, কিশোর, ওদেরও স্নেহ করি, কিন্তু। মায়ের দিকে আঙুল তুলে দেখিয়ে বাবা বললেন, এই ভদ্র মহিলার মতন কনিষ্ঠ পুত্র স্নেহে আমি অন্ধ নই। আমার 70 বছর বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি যতটা ভীমরতিগ্রস্ত অথর্ব হলে এদের সুবিধে হতো, আমি ততটা ঠিক হইনি। তোমাদের গণ্ডগোলটা কোথায় জানো? তোমরা সবাই ভুলে যাও যে আমি একটা নামি ব্যাংকের মেজর ব্রাঞ্চ চালাতাম। সেই তুলনায় তোমাদের এই সংসার তো চুনোপুঁটি। আমার পা জখম হয়েছে, বেশি নড়তে চড়তে পারি না, কিন্তু অনুপম, আমার মাথাটা জখম হয়নি। বুদ্ধি তেমন বেশি নেই, তবে তোমাদের উদ্দেশ্য বোঝার মতন মোটামুটি বুদ্ধি আমার আছে। অনুপম বাবার কাছে এগিয়ে এলো, দুহাত নেড়ে শান্ত করতে চাইল বাবাকে। তারপর বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না মেসোমশাই। টাকাটা আমি চেয়েছি সাঁতরাগাছির জমিটা ডেভেলপ করার জন্যে।
আপনার টাকাটা ব্যাংকে আছে, বছরে বছরে ইন্টারেস্ট আর্ন করছে, এটা ঠিক, কিন্তু এই জমির পেছনে সেটা ইনভেস্ট করলে তার চেয়ে ঢের বেশি লাভ হবে আপনার। আমি অনুপমকে লক্ষ্য করছিলাম আর মাকেও দেখছিলাম বারবার। বাবা এমনিতে বেশ কম কথা বলেন, কিন্তু আজ তিনি এতটা উত্তেজিত হয়ে পড়েছেন কেন বুঝতে পারলাম না। বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি এতদিন কোনোই কথা বলিনি কাজল, কিন্তু আজ তোমার মা যখন বললেন যে আমার বাবা আমাদের জন্য যা করে গেছেন আমি নাকি তার সিকি ভাগ করিনি, তখন কিন্তু আমি সত্যি দুঃখ পেয়েছি। এতদিন ধরে আমাকে দেখার পর আর আমার সঙ্গে ঘর করার পর তুমি আমাকে এই চিনলে। শেষ কথাটা বাবা মাকে লক্ষ্য করে বললেন। মা ইতস্তত করে বললেন, আমারই ঘাট হয়েছে, দীপুর জন্য আমি আর কখনো কিছু বলতে যাব না। কেন জানি না তুমি কিছুতেই ওকে দেখতে পারো না। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে ঘর ছেড়ে চলে যাওয়ার ছুতো খুঁজছিলাম, আর মাঝে মাঝে বাবা মা আর অনুপমের দিকে দেখছিলাম। মায়ের কথায় বাবা বিষণ্ণ হেসে বললেন, সুধা, মাতৃস্নেহ আসলে একটা টনিকের মতো, স্নেহ জাতীয় পদার্থ। এটা বেশি ফেলে খানিকটা নেশার মতন হয়ে যায়। দীপুরও তাই হয়েছে। ওর আবদারে তোমার চশমার পাওয়ারটা পাল্টে গেছে, তুমি ভালো করে আর দেখতেই পাচ্ছ না। একটু থামলেন বাবা, তারপর অনুপমের দিকে সরল ঋজু দৃষ্টিতে তাকিয়ে বললেন, সরি অনুপম, আমার পিএফ গ্র্যাচুইটির টাকা আমি ভাঙতে পারবো না। আমরা বুড়ো বুড়ি মরে গেলে তুমি ও টাকা নিয়ে তোমার যা প্রাণে চায় তাই ডেভেলপ করো। রূপদীপুর জন্যে আমি সারাটা জীবন অনেক করেছি। ওরা কি আমাদের এখন গলগ্রহ ভাবছে জানি না। সঙ্গে সঙ্গে অনুপম একেবারে আধাত জিভ কেটে ঝুঁকে পড়ল বাবার সামনে, বলল, আরে ছি ছি মেসোমশাই, আরে এরকমভাবে বললে তো আপনার সঙ্গে কথাই বলা যাবে না। সাঁতরাগাছি জমিটা ডেভেলপ করার একটা স্কোপ এসেছিল, মিউনিসিপ্যালিটিতে চেনা জানা লোকজন ছিল, এই সুযোগে কিছু একটা করলে হয়ে যেত। তা আপনি যখন ব্যাপারটা কিছুতেই রিয়েলাইজ করতে চাইছেন না, তখন আর আমি কি বলবো বলুন তো। যাকে ও পরে কখনো ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। বাবা মাথা ঝুঁকিয়ে বসেছিলেন, ফর্সা মুখে চামড়ার ভাঁজের জটিল জ্যামিতি, তারই ফাঁক করে সামান্য লালচে আভা। আমি ভাবলাম এইবার বোধহয় পরিস্থিতি শান্ত হবে। এমন সময় লক্ষণ এসে দরজার কাছ থেকে আমাকে ডাকলো, বৌদিমণি, চা হয়ে গেছে, রামুর মা তোমায় নিচে একবার যেতে বলেছে। আমি সুযোগ পেয়ে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম, আর তখনই সদরে পায়ের আওয়াজ পেলাম। সিজারকে নিয়ে দীপক বাড়ি ফিরেছে। সিজার ঘেউ ঘেউ করছে। সিঁড়ি দিয়ে নামার সময় আমি দীপককে দেখতে পেলাম। সিজারকে জায়গা মতন বেঁধে রেখে ও আমাকে পাশ কাটিয়ে ওপরে উঠে গেল। ওর যাওয়া দেখে মনে হলো হয়তো বাবার ঘরের দিকেই যাচ্ছে, কারণ ও সাধারণত মিনিয়া কিংবা কাকাদের ঘরে ঢোকে না। একটা বিপদের আশঙ্কা নিয়ে আমি রান্নাঘরের দিকে রওনা হলাম। একটু পরেই 4 কাপ চা আর বিস্কুট ট্রেতে সাজিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম আমি। ঠিক তখনই তুমুল ঝগড়ার সূত্রপাত হলো দোতলায়। দীপকের চিৎকার আমি স্পষ্ট শুনতে পেলাম। তুমি সব সময় আমার সঙ্গে এরকম করো, শুধু আমার দোকান আর এই কারখানাটাই দেখেছো, কি কষ্ট করে চালাই সেটা তো তখনও জিজ্ঞেস করনি। মা সব জানে, মাকে জিজ্ঞেস করে দেখো। ব্যবসার টেনশনে রাতে আমার ঘুম হয় না। আমার জমানো টাকাগুলো তোর হাতে তুলে দিলেই বুঝি তোর রাতে ঘুম হবে? বাবা কঠোর গলায় প্রশ্ন করলেন। তারপর মাকে লক্ষ্য করে বললেন, বুঝেছ সুধা? হ্যাঁ বুঝেছ, লোভ বড় সাংঘাতিক জিনিস, প্রাক্তন নকশালপন্থীকেও রেহাই দেয় না। তুমি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছ, স্পষ্ট অভিযোগের গলায় দীপক বলল। এই সংসারের পেছনে আমার কন্ট্রিবিউশন কিছু কম নেই। অনুপম জানে কি কষ্ট করে। আমি ঘরে পৌঁছে গেলাম দীপকের কথার মাঝখানে। চায়ের ট্রেটা একটা খাটো টেবিলে নামিয়ে রেখে প্রথমে চায়ের কাপটা বাবার দিকে এগিয়ে দিলাম। তারপর দীপককে বললাম, ছোটদা প্লিজ, এখন তোমার ঘরে যাও, চা খেয়ে একটু বিশ্রাম নাও, পরে না হয় এসব কথা আলোচনা করো। দীপক আমার কথা গ্রাহ্য করল না। অনুপম আর মাকে সাক্ষী মেনে ও তীব্র স্বরে ওর বক্তব্য পেশ করছিল। ও কি জানতো অনুপম এ সময় এসে বাবার সঙ্গে এসব আলোচনা শুরু করবে? আমার মাথায় যা ঢুকলো তা সংক্ষেপে এই। সাঁতরাগাছি জমিতে
একটা সুপারমার্কেট তৈরির জন্য এক প্রমোটারের সঙ্গে প্রাথমিক আলোচনাটা সেরে নিয়েছে দীপক আর অনুপম। তাছাড়া এই মার্কেট তৈরির সুযোগ পেলে প্রমোটার ভদ্রলোক দীপককে মারুতি গাড়ির পার্টসের একটা ডিলারশিপের ব্যবস্থা করে দেবেন। সুতরাং এখন দরকার টাকা, কারণ সুপারমার্কেট তৈরির প্রজেক্টে অন্তত 3 থেকে 4 লক্ষ টাকা দীপককে ইনভেস্ট করতে হবে। অথচ বাবা নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বেন না। অনুপম এসব ঝগড়া চেঁচামেচির ফাঁকে ফাঁকে আর চোখে আমাকে দেখছিল, আর দীপকের কথার পেছনে ছোটখাটো যুক্তি জুগিয়ে দিচ্ছিল। বাবা চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজেকে একটা অদৃশ্য খোলসের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলেন। আমি আর সবাইকে চায়ের কাপ বিস্কুট এগিয়ে দিলাম। সামনের জানলা দিয়ে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে বাবা হঠাৎই আলতো স্বরে মন্তব্য করলেন, 1000 পেশেন্স খেলেও তোমার খামখেয়ালিপনা সহ্য করার মতো ধৈর্য আমার অন্তত এখনো তৈরি হলো না দীপক। যেহেতু তোমার আর কোনো কথাই আমি শুনছি না, সেহেতু তুমি এখন যেতে পারো। তোমার এত দূর অধঃপতন হয়েছে যে কোনো কিছু ভাবার আগে আমাকে, তোমার কাকাকে কি রূপুকে একবার জানানোর দরকার বলেও মনে করো না। দাদা কোন কালে এসব নিয়ে মাথা ঘামিয়েছে? ও তো ওর চাকরি নিয়েই হিমশিম খায়। ওকে বলাও যা, না বলাও তাই। দীপক চিৎকার করে বলল। ওর মুখ চোখ লাল। দীপককে সায় দিয়ে অনুপম বলল, হ্যাঁ, এ রূপক এসব শুনে কি করবে? এবার আমি আর চুপ করে থাকতে পারলাম না, ফস করে বলে বসলাম, শুনে কি করবে সেটা ওর ব্যাপার, কিন্তু শোনার অধিকার ওর আছে। মুহূর্তের মধ্যে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অচেনা চোখে মা আমার দিকে তাকিয়ে রইলেন। অনুপমের নজর আমাকে জরিপ করতে চাইছে, আর দীপক অবাক হয়ে তাকিয়ে আছে অনুপমের দিকে, যেন বলতে চাইছে কিছু একটা বলো। হঠাৎই মা কপাল চাপড়ে প্রায় কেঁদে উঠলেন। স্বামীকে অনুযোগ করে চেঁচিয়ে বললেন, তোমার আশকারায় এ বাড়িতে অরাজকতার আর কিছু বাকি থাকলো না, সবই আমার কপাল। অনুযোগ অভিযোগ পাল্টা অভিযোগ চলতে লাগলো। ওই হট্টগোলে আমার কানে প্রায় তাঁড়া লাগার জোগাড়। তারই মধ্যে কখন দেখি কাকা কাকিমা আর মিনি এসে হাজির হয়েছে। ওরা সবাই মিলে কথা বলছিলেন, উত্তেজিত দীপককে চুপ করাতে চেষ্টা করছিলেন। দীপক একসময় প্রচণ্ড ক্ষেপে গিয়ে হাতের কাপ প্লেট আছড়ে ফেললো মেঝেতে। চোখ পাকিয়ে অসভ্যের মতো কথা বলতে লাগলো বাবার সঙ্গে। সত্যি, লোভ বড় ভয়ঙ্কর বস্তু, মানুষকে কত সহজেই অমানুষ করে দেয়। এবার রূপকের পায়ের শব্দ পেলাম সদর দরজায়। ও অফিস থেকে ফিরে এসেছে। সর্বনাশ, কি হবে এখন? হঠাৎই মা কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ভেতর বারান্দায়। রেলিংয়ে ঝুঁকে পড়ে চিৎকার করে ডাকলেন, রূপু, রূপু, একবার ওপরে আয় তো শিগগির। রূপক প্রচণ্ড দুশ্চিন্তায় জুতোর খটখট শব্দ তুলে প্রায় ছুটে এলো ওপরে। আমি তখন ভাঙা কাপ প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। দীপকের ওপরে রাগ হচ্ছিল আমার। আর একটু ভদ্রভাবে কি বাবার সঙ্গে কথা বলা যায় না? নাকি লোভ ওকে সমস্ত সম্পর্কই ভুলিয়ে দিয়েছে? অনুপম বাবাকে হাত মানেনে কি সব বোঝাচ্ছিল। মা ঘরে ঢুকে চিৎকার করে বললেন, ওই তো রূপু আসছে, ওকে জিজ্ঞেস করে দেখো আমি ওর নিজের মা না সৎমা। বাবা বোধহয় ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন। একটা বিরক্তির শব্দ করে বললেন, তোমার যখন সন্দেহ আছে তখন তুমিই জিজ্ঞেস করে দেখো। কাকিমা মাকে এসে জাপটে ধরলেন। মা মৃগী রুগীর মতো কাঁদছিলেন আর কাঁদতে কাঁদতে কি সব বলছিলেন। কান্নায় কথা জড়িয়ে যাওয়ায় মায়ের একটা শব্দও বোঝা যাচ্ছিল না। কাকা বাবার কাছে গিয়ে চাপা ভর্ৎসনার সুরে বললেন, আহ দাদা, তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? বহু বছর চুপ করে থেকেছি, আজ আর নয়। ঠিক তখনই রূপক এসে ঘরে ঢুকলো, আর ঢুকেই একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল। ওর সহজ সরল মুখে অস্বস্তি, সংকোচ আর বিস্ময় ফুটে উঠল। অনুপম অনেকটা তাচ্ছিল্যে সুরে সাঁতরাগাছির ব্যাপারটা সংক্ষেপে বলল রূপককে। সবশেষে যোগ করল, এই ব্যাপারটা তোকে জানানো হয়নি বলে মেসমশাই রাগ করছেন। আসলে আমরা যা করছি তা তো সকলের ভালোর জন্যই করছি নাকি? রূপক একবার আমার দিকে তাকালো, তারপর বলল, আমাকে বলার দরকার নেই। তোরা যদি ভালো মনে করিস তো এগিয়ে যা। হে নিয়ে এত চেঁচামেচি হট্টগোল, পাড়াপড়শিরা কি ভাবছে? সেই বড় রাস্তা থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। মা চেঁচিয়ে উঠলেন বাবাকে লক্ষ্য করে, তোমার এবার শান্তি হয়েছে তো? শুনলে তো নিজের কানে রূপু কি বলল?
আমি কাপ প্লেটের ভাঙা টুকরোগুলো একটা পুরনো খবরের কাগজের উপর গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, সাঁতরাগাছির প্রজেক্ট নিয়ে এভাবে এগোনোটা ঠিক হবে না। আমার মনে হয় সবাই মিলে একদিন আলোচনায় বসে তারপরেই ব্যাপারটা ফাইনাল করা উচিত। বৌদি, তুমি বোধহয় লিমিট ছাড়িয়ে যাচ্ছ, কথাটা বলল দীপক। ছোটদা, কি হচ্ছে? কাকে কি বলছিস? চল ঘরে চল। মিনিয়া দীপকের কাছে গিয়ে ওর হাত ধরে টানল। কিছু মনে করো না ছোটদা। আমি দীপকের খুব কাছে গিয়ে দাঁড়ালাম। তোমার এতক্ষণের কথাবার্তায় মনেই হয়নি যে ওই ইংরেজি শব্দটার মানে তোমার জানা আছে। কাজল, বিয়ের পর এই প্রথম রূপক শাসনের সুরে আমাকে ডাকল। আমি ওর দিকে এক পলক দেখে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। শুনতে পেলাম রূপক বলছে, এখন বাড়ি না ফিরলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করো, বাড়িতে এই অশান্তি আমার একেবারেই ভালো লাগে না। তোমরা অন্তত আমাকে এ থেকে মুক্তি দাও। আরও অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি সেদিন চলেছিল। রাতে মা রাগ করে কিছু খাননি। আমারও খেতে ইচ্ছে করছিল না। বারবার মনে হচ্ছিল ছোট মাসির কাছে গিয়ে কটা দিন কাটিয়ে আসি। আমার বিয়ের পর এই প্রথম কোনো বড় মাপের ঝগড়া হলো এই বাড়িতে। আর এই ঝগড়ায় কি অনায়াসেই না আমি অংশ নিয়েছি। কোনো পারিবারিক বাকবিতণ্ডায় পরিবারের লোকজন ছাড়া কেউ অংশ নেয় না। তাহলে কি আমি সত্যি সত্যি এই পরিবারের একজন হয়ে গেছি? লতায় পাতায় জড়িয়ে গেছি ওদের নিয়তির সঙ্গে? এই কথা ভেবে আমার মনটা একটু ভালো হতে চাইছিল, কিন্তু তখনই অনুপমের কথা মনে পড়ল আমার। আমি যখন ঘর ছেড়ে চলে আসি তখন অদ্ভুত একটা ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়েছিল অনুপম। সে দৃষ্টি বলছিল, খুব শিগগিরই একটা ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। বিপদটা আমি টের পেলাম বেশ কিছুদিন পর। সেদিনটা ছিল কিশোরের জন্মদিন। আমি, মিনি, মণি আর কিশোর মিলে কাকাদের ঘরটা রঙিন কাগজের ফিতে আর বেলুন দিয়ে সাজিয়েছি। রূপককে বলে সুকিয়া স্ট্রিটের মোড়ের ক্যাথলিনের দোকানে কেক অর্ডার দিয়েছি, আর এক প্যাকেট রঙিন মোমবাতি আনিয়েছি কেকের চারপাশে বসিয়ে জ্বালবো বলে। কিশোরকে বারবার করে শিখিয়ে দিয়েছি কেমন করে হাসি মুখে সাহেবি কায়দায় ওগুলোকে ফুঁ দিয়ে নেভাতে হবে। তারপর আমরা সবাই মিলে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ সুর করে গাইব। কিশোর শুধু মুখ বেজার করে বলতে লাগলো, দূর, বৃদ্ধ বয়সে এরকম ছেলে মানুষই হ্যাপি বার্থডে একদমই ভালো লাগে না। মিনি বলল, তুই 17 বছরের বৃদ্ধ, তাহলে আমি 22 বছরের বৃদ্ধা। তারপর সবাই মিলে কিশোরকে কোন ঠাসা করে চাটা শুরু হলো। মিনি যথারীতি ঘরোয়া ফাংশনের দায়িত্ব নিয়ে ফেলেছে। অনুষ্ঠানে হাজির প্রত্যেককেই এই ফাংশনে কিছু না কিছু করতে বা বলতে হবে। যেমন মণি আবৃত্তি করবে, মিনি গান গাইবে এবং ঘোষণার দায়িত্ব নেবে। আমাকেও গান গাইতে হবে। তারপর রূপক, দীপক, বাবা মা, কাকা কাকিমা, লক্ষণ, রামুর মা সবাই কিশোরের জন্মদিন উপলক্ষে কিছু না কিছু বলবে। প্রথমটায় তো কেউ রাজি হতে চায় না। শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আমি, মিনি আর মণি মিলে সবাইকে বলে কয়ে রাজি করিয়েছি। সন্ধে 7:30টার সময় সবাইকে সাক্ষী রেখে যথেষ্ট হইচইয়ের মধ্যে কেক কাটা হলো। সিজারও ওর চিৎকার নিয়ে অনুষ্ঠানে সামিল হলো কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার নিচে চলে গেল। এসব দেখে আমার বেশ ভালোই লাগছিল। গত 1 মাস ধরে যে দম আটকানো পরিস্থিতি এই বাড়ির আবহাওয়াতে জাঁকিয়ে বসেছিল, সেটা যেন এখন কেটে গেছে। সেই তুমুল ঝগড়ার পর মা আমাকে মনে ব্যথা দিয়ে অনেক কথাই শুনিয়েছেন। এক এক সময় ভেবেছি কয়েকটা উচিত কথা বলি, কিন্তু পরে নিজেকে সামলে নিয়েছি। মায়ের মনের অবস্থাটা ভেবে খারাপ লেগেছে। মা এখন আরো বেশি করে পুজো আর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রোজ ভোরে আর বিকেলে গাড়ি বারান্দা আর ছাদে ফুল তুলতে যান। বিড়বিড় করে প্রার্থনার গান করেন। সেই সময় কারোর সঙ্গেই কথা বলেন না। এই নিয়ম আগেও ছিল, কিন্তু এখন মাকে দেখে অনেক বেশি নিরাসক্ত আর নিষ্পৃহ বলে মনে হয়। দীপকও বেশ খানিকটা পাল্টে গেছে আগের চেয়ে। নাকি বলবো এটাই ওর আসল পরিচয়। এতদিন ধরে আমি যেভাবে দেখে এসেছি সেটা ছিল ওর বাইরের চেহারা। ভেতরে ভেতরে ওর মূল্যবোধ বোধহয় ক্ষয়ে গেছে। লোভ আর ক্ষমতার চোরাস্রোত ওকে খতম করে দিয়েছে, ঠিক যেভাবে ওরা মহাজন খতম করেছে এক সময়। ও মাঝে মাঝে বাবাকে শুনিয়ে মায়ের সঙ্গে এমনভাবে কথা বলে যেটা আমার অভদ্রতা বলে মনে হয়। আর আমার এমনই কপাল, এ বাড়ির অনেক কথাবার্তাই আমি অনিচ্ছাকৃতভাবেই শুনতে পাই। স্পষ্ট বুঝতে পারি সেই ঘটনার পর থেকে দীপকের ব্যবহারে যথেষ্ট অধঃপতন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও
কিশোরের জন্মদিনের ব্যাপারে আমি মিনি মনির সঙ্গে ওকে অনুরোধ করতে গেছি। তখন লক্ষ্য করেছি ও আমার কথার সংক্ষিপ্ত জবাব দিচ্ছে, মিনি আর মনির দিকে তাকিয়ে। কিন্তু তাতেও আমি কিছু মনে করিনি। দীপককে ওর স্বার্থপর, লোভী, মূল্যবোধহীন পিছলে পথ থেকে আমি এখনো ফিরিয়ে নিয়ে আসতে চাই। সে কাজ অসম্ভব মনে হলেও আমি একটিবার অন্তত চেষ্টা করে দেখতে চাই। রূপক কেমন যেন বিষণ্ণ হয়ে পড়েছিল সেই ঘটনার পর। একসময় আমাকে বলেছিল, ছোটবেলায় নার্সিংহোম হাসপাতালে দৌড়াদৌড়ি করে বহু কাণ্ড করে দীপুকে মা বড় করেছে, তাই ওর প্রতি একটু বেশি টান থাকা তো স্বাভাবিক। বাবা এই নিয়ে যে কেন ওভাবে বলে আমি তো বুঝি না। একটু থেমে অস্পষ্ট গলায় আবার বলেছে, তবে লোভ যে ওকে এরকম করে দিয়েছে সেটা আমি বুঝিনি। যত যাই হোক, ওর একটা আইডিওলজি আছে বলে তো আমি জানতাম। ওই ব্যাপারটার পর থেকে আমার খুবই বাজে লাগছে। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলেছি, ওসব নিয়ে আর ভেবো না, যা গেছে তা যাক না, আমাদের তো অনেক আছে। হ্যাঁ তা আছে, কিন্তু আর একটা ভাই তো আর নেই। সুতরাং সব মিলিয়ে বেশ টানা পড়ে নেই দিন গেছে আমার। এর মধ্যে অসুখটা নিয়ম মাফিক দেখা দিয়েছিল। আগে থেকেই ছোট মাসির কাছে যাওয়ার জন্য আবদার ধরেছিলাম। মায়ের হয়তো পুরোপুরি মত ছিল না, কিন্তু রূপক আমার অসুখ বিসুখের কথা বলে শেষ পর্যন্ত মাকে রাজি করাতে পেরেছিল। রূপক আমাকে ব্যান্ডেলে পৌঁছে দিয়ে এসেছিল, আর 4 দিন পর ছোট মাসি আমাকে পৌঁছে দিয়েছিল গড়পাড়ে। সুতরাং তেষ্টা মেটাতে আমার কোনো অসুবিধা হয়নি। এবার ছোট মাসির কাছে গিয়ে আমি মায়ের পুরনো সমস্ত জিনিস হাঁটকে দেখেছি। মায়ের ছবির দিকে দেখেছি বারবার। বাবার আর কোনো স্মৃতিচিহ্ন আছে কিনা তন্ন তন্ন করে তাও খুঁজেছি, কিন্তু পাইনি। সারাটা সময় একা একা বসে ভেবেছি, কেন আমাদের এই রকম বিচিত্র জীবন? সুন্দরের সঙ্গে ভয়ঙ্করের কি অপূর্ব মিলন! খাঁ খাঁ বাড়িটায় নিজের ঘরে একা একা বসে আমি অকারণেই চোখের জল ফেলেছি। মুক্তি শব্দটার সঙ্গে কি সত্যি কোনো মানে আছে? আর কতদিন আমি এভাবে অপেক্ষা করব? এই রকম একটা মনের অবস্থা নিয়ে যখন ফিরে এলাম, তখন অনুপমা একদিন ফোন করলো আমাকে। বলল আমার সঙ্গে ও আলাদা করে দেখা করতে চায়, ভীষণ জরুরি দরকার। কি দরকার? তোমাদের প্রপার্টির ব্যাপারে। প্লিজ একবার দেখা করো, তাহলেই বুঝতে পারবে। তোমার কাছ থেকে আমি 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, তার বেশি নয়। অনুপমকে প্রতিরোধ করতে করতে আমিও বোধ হয় কেমন ক্লান্ত হয়ে পড়েছিলাম। কেমন একটা অবসাদ ছেয়েছিল আমার মনে। আমি ওর সঙ্গে গোপনে দেখা করতে রাজি হলাম। বললাম, কবে সময় করতে পারবো সেটা আমি ফোন করে জানিয়ে দেব। তারপর ও ফোন করেছে, কয়েকবার দেখাও করেছে, আর প্রত্যেকবারই জানিয়েছে ওর বিপর্যস্ত মানসিক অবস্থার কথা। একদিনও বলল, আচ্ছা কাজল, কিছু দিতেই যদি চাও তবে দুঃখ দাও কেন? আমি কি সবাইকে শুধু দুঃখই দিয়েছি? কথা যদি সত্যি হবে, তাহলে আমি ছোট মাসির কাছ থেকে ফিরে আসার পর মিনিয়া কেন বলবে বৌদি বাড়িটা কদিন একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল? দুঃখ আমি দিই না, আপনি সাধ করেই দুঃখ পান। তোমাকে চেয়ে দুঃখ পাওয়াটাও তৃপ্তির। আমার অপেক্ষা আকাশের মতো, বুঝলে কাজল, কোনো শেষ নেই। একটু থেমে অনুপম আরো বলেছে, তুমি কবে দেখা করবে বললে না তো? সময় হলে বলবো। এসবের মাঝেই কিশোরের জন্মদিন এলো। জন্মদিনের আসর শুরু হলো আমাদের ঘরোয়া অনুষ্ঠান দিয়ে। কিশোরের জন্মদিনে আমি গেয়েছি চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। মিনিয়া তার সঙ্গে চলনসই হারমোনিয়াম বাজিয়ে দিয়েছে। এই গানটা গাইবো ভাবিনি, কিন্তু হঠাৎ কেমন গাইতে ইচ্ছে করলো। আমার আশ্রয় হারানোর ভয় আমি বোধহয় দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার গান ছিল উদ্বোধনের সঙ্গীত। বাড়ির সব আপনজনেরা টুল, চেয়ার, মোড়া আর বিছানায় ঠাসাঠাসি করে বসেছিল। রামুর মা আর লক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে। আমরা অনেক করে অনুরোধ করা সত্ত্বেও ঘরে এসে বসেনি। অনুষ্ঠানে ছিল না শুধু সিজার, ও নিচের উঠোনে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। আমার গানের পর আবৃত্তি শোনালো মণি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। মণির পরে এলো দীপকের পালা। কত কিছুতে রাজিই হতে চায় না। শেষ পর্যন্ত আমি নিজে প্রায় হাত ধরে টেনে ওকে নিয়ে গেলাম একেবারে আসরের মাঝখানে। ও খালি গলায় গাইল, নাও এবার বন্ধু, নাও ভাসাও অকুল নদীর জলে।
রূপক অতি বাধ্য ছেলের মতো নিয়তিকে মেনে নিয়ে আবৃত করল ছোটবেলার কিশলয়ে পড়া কবিতা, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। কাকিমা লজ্জা সংকোচে চোখ মুখ লাল করে বললেন, কাজল লক্ষ্মীটি, আমাকে ছেড়ে দাও বাবা। কোনো উপায় নেই কাকিমা, তুমি কথা দিয়েছ। কিশোর ওর মাকে সাহস জুগিয়ে বলল, আরে কি করছো মা, তুমি না ছোটবেলায় গান শিখতে? অগত্যা কাকিমা অনভ্যস্ত গলায় গান ধরলেন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এক দু লাইন পরপরই কাকিমা গানের কথা ভুলে যাচ্ছিলেন। আমি আর মিনি বারবার ধরিয়ে দিলাম। কাকিমার পর কাকা। কাকা নির্ভীকভাবে রবীন্দ্রনাথের ধুলা মন্দির মুখস্থ বলে দিলেন। এরপর মাকে অনুরোধ করা হলো। মা অক্লেশে গলায় আঁচল জড়িয়ে চোখ বুজে প্রার্থনা সঙ্গীত গেয়ে দিলেন, প্রভু তোমারই মাঝারে ভাসিয়া ওঠে জীবন মরণ ছায়া। মায়ের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মায়ের গান শেষ হলে মিনিয়া একটা বাংলা আর একটা হিন্দি গান গেয়ে শোনালো। সকলের শেষে ধরা হলো বাবাকে। বাবা বার কয়েক গলা খাঁকারি দিয়ে ভারী গলায় গাইলেন, মঙ্গল করো, নির্মল করো, উজ্জ্বল করো। জন্মদিন বলে কিশোরকে গান বা আবৃত্তি করতে বলা হয়নি, তাই বাবার গান শেষ হতেই শেষ হলো আমাদের ঘরোয়া অনুষ্ঠান। আমরা আনন্দে হাততালি দিয়ে হৈ হৈ করে উঠলাম। হইচইয়ের রেশ মিলিয়ে যেতেই মিনিয়া ঘোষণা করলো যে সমাপ্তির বাণীটা আমাকেই দিতে হবে। অগত্যা বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে আমি বললাম, প্রত্যেকটা জন্মদিন আমাদের মৃত্যুদিনটাকে কাছে এনে দেয়, কিন্তু তাও জন্মদিন সব সময় আনন্দের, তাকে অভ্যর্থনা করা আমাদের কর্তব্য। এইটুকু বলেই আমার কথা আমি শেষ করলাম। লক্ষ্য করলাম বাবার চোখে জল। তিনি আমাকে কাছে ডাকলেন, ধরা গলায় বললেন, বৌমা, প্রত্যেকটা দিন এই রকম হইচই আনন্দের দিন হবে, এই ছিল আমার স্বপ্ন। যাক, রোজ না হোক, অন্তত আজকের দিনটা তো স্বপ্ন সত্যি হয়েছে। তুমি এই বুড়োটাকে আজ অনেক কিছু দিলে মা। কাকা কাকিমা আমার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। তারপর জন্মদিনের কেক কাটলো কিশোর। আমরা সবাই কেকের টুকরো মুখে দিলাম। মিনিয়া আমাদের সবাইকে টফি, পেন্সিল, বল পয়েন্ট পেন এইসব গিফট দিল কিশোরের হয়ে, অনুষ্ঠানের শিল্পীদের পুরস্কার। তারপরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর ঠিক তখনই নিচে সদরে কেউ কলিং বেল বাজালো। আমি বললাম, আমি দেখছি। তারপর নেমে এলাম নিচে। দেখি লোহার দরজার বাইরে দাঁড়িয়ে অনুপম। এই মুহূর্তে ওকে খারাপ লাগছিল না। ও আপনি? আসুন, ভেতরে আসুন। আজকে কিশোরের জন্মদিন, তাই ওপরে একটু হই হুল্লোড় হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। হাসি মুখে দরজার তালা খুলে অনুপমকে অভ্যর্থনা জানালাম আমি। ও ভেতরে ঢুকতেই দরজায় আবার তালা দিয়ে দিলাম। অনুপম বলল, নেমন্তন্ন ছাড়াই পার্টিসিপেট করতে খারাপ লাগছে। সে আবার কি, এটা তো পুরোপুরি ঘরোয়া ব্যাপার। আর আপনি আবার বাইরের লোক হলেন কবে থেকে যে নেমন্তন্ন করে ডেকে আনতে হবে? আমাকে সহজ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেখে অনুপম খুশি হলো। ওকে সঙ্গে নিয়ে আমি উঠোন পেরিয়ে এগিয়ে গেলাম দোতলায় ওঠার সিঁড়ির দিকে। আমাদের উঠোনটা বেশ বড়, চৌকো মাপের, তবে মাপের তুলনায় কম পাওয়ারের বাতি জ্বলে সেখানে। উঠোন ঘিরে বেশ কয়েকটা ঘর, রান্নাঘর, ডাইনিং হল, দীপকের ঘর আর একটা বড় মাপের সাবেকি বসবার ঘর, এছাড়া কলতলা আর বাথরুম। এখন সিজার ছাড়া নিচের তলায় কেউই নেই, সকলেই দোতলায়। অনুপম বোধহয় সেটা চট করে বুঝে নিয়েছিল, তাই সিঁড়ির গোড়ায় এসেই আবছা আলোর সুযোগে কোনো রকম ভূমিকা ছাড়াই আমাকে জড়িয়ে ধরল। জড়ানো গলায় কাজল কাজল বলে মরিয়া বেপরোয়া মানুষের মতন আমার চুলে মুখ ডুবিয়ে দিল। ওর এই আচমকা অসভ্যতায় আমি কেমন যেন হয়ে গেলাম, কিন্তু তারপরেই এক ধাক্কায় ওকে ছিটকে দিলাম বাথরুমের দেওয়ালে। অনুপম পড়ে গেল বটে, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বলল, তোমাকে আমি চাই, তোমাকে না পেলে এক্ষুনি ওপরে গিয়ে আমি হাটে হাঁড়ি ভেঙে দেব। কি ভেঙে দেবেন, কি বলে দেবেন? আমার বুকের ভেতরে হঠাৎই একটা ধরফরানি টের পেলাম। সবার সামনে আমি চিৎকার করে বলবো, তোমার ছোট মাসি, ভাড়াটে ছোট মাসি। গুপ্তার কাছ থেকে সমস্ত খবর পেয়েছি আমি। রূপকের কাছে তুমি যতই সত্যি সেজে থাকো না কেন, আমাকে ঠকাতে পারবে না। মাসি যখন ভাড়াটে মাসি, তখন তোমার আর হাফ গেরস্ত হতে বাধা কোথায়? অনুপম হিস হিস করে কথা বলছিল, আর আমি কুল কুল করে ঘামছিলাম।
এখন যদি সত্যি সত্যি অনুপম দোতলায় গিয়ে এসব কথা বলে, তাহলে কেলেঙ্কারির আর কিছু বাকি থাকবে না। কে জানে, বাবা হয়তো হার্টফেলই করবেন। প্লিজ অনুপম দা, এখন এসব কথা থাক, তাড়াতাড়ি ওপরে চলুন, নইলে ওরা সন্দেহ করবে। অনুপম কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে আমার কাছে এগিয়ে এলো, বলল, তোমাকে আজ এক প্রস্থ আদর না করে আমি ওপরে যাব না তো। শিগগিরই কাছে এসো, কুইক। তর্জনীর ইশারায় আমাকে কাছে ডাকলো অনুপম। আমি একটা ঘোরের মধ্যে অনেকটা যেন পুতুলের মতন ওর কাছে এগিয়ে গেলাম। আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে এই দুনিয়ায় আমার চেয়ে অসহায় আর কেই বা আছে। অনুপম আমাকে ঠেলে দিল সিঁড়ি রেলিংয়ের গায়ে, তারপর ওর শরীরটা লেপটে দিল আমার শরীরে। ওর হাত ঘুরে বেড়াচ্ছিল আমার সমস্ত শরীরে। সমস্ত রকম সামাজিক নিয়ম অগ্রাহ্য করে ও যা খুশি তাই করতে লাগলো। আর ওর ভয়ঙ্কর ঠোঁট আমার নাক, মুখ, চোখ, গলা সর্বত্র পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াতে লাগলো। অনুপমের শরীরের তাপ আমি টের পাচ্ছিলাম। আমি চেতনাহীন জড় পদার্থের মতন ওর আদর সহ্য করছিলাম, আর একই সঙ্গে লক্ষ কোটিবার মরে যাচ্ছিলাম। অনুপম ভয়ঙ্কর উত্তেজিতভাবে আমাকে আঁকড়ে ধরেছে। ওর দুই পা আমাকে প্রায় পেঁচিয়ে রয়েছে। ওর শরীরটা অল্প অল্প দুলছিল। প্রচণ্ড চাপে সিঁড়ির রেলিংটা আমার পিঠে যেন কেটে বসে যাচ্ছিল। একটু পরে শান্ত হলো অনুপম। প্রায় হুকুমের সুরে আমাকে বলল, আমি আর দেরি করতে পারছি না কাজল। কাল সন্ধে 7টার সময় তুমি যে করেই হোক আমার চেম্বারে চলে এসো। আসতেই হবে, আমি কোনো কথা শুনবো না। আর যদি না আসো, তাহলে এই বাড়িতে তোমার এই বউ বউ খেলার পালাটা না চিরকালের মতো চুকে যাবে। কথাটা মনে থাকে যেন, কাল 7টায়। কথা শেষ করে আমার কপালে একটা চকিত চুমু খেলো অনুপম। তারপর অলস পায়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। আমি সিঁড়ির রেলিং আঁকড়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। ওপর থেকে হই হুল্লোড় কথাবার্তার শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন সেগুলোকে অন্য কোনো গ্রহের সংকেত বলে মনে হচ্ছিল। কারণ অনুপম মল্লিক চোখের পলকে আমাকে উড়িয়ে নিয়ে গেছে কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো অজানা গ্রহে। রূপকদের গ্রহে আমার আর কোনো ঠাঁই নেই। অনুপমের চেম্বারের ঠিকানা যে আমি জানি, সেটা ও ভালো করেই জানে। ও আরও জানে কাল সন্ধে 7টায় ওর চেম্বারে না গিয়ে আমার আর কোনো উপায় নেই। শাড়িটা ঠিকঠাক করে একটু পরেই ওপরে গেলাম। গিয়ে দেখি অনুপম উৎসবের মেজাজের সঙ্গে তাল মিলিয়ে সবার সঙ্গে দিব্যি হাসি মশকরা শুরু করে দিয়েছে। আমাকে দেখে রূপক এগিয়ে এসে বলল, কি হয়েছে কাজল, তোমার মুখ চোখ কেমন একটা দেখাচ্ছে, শরীর খারাপ নাকি? আমি অনেকক্ষণ ধরে ভালো করে আমার স্বামীকে দেখলাম। তারপর বললাম, হ্যাঁ, আমার কেমন যেন গা গুলোচ্ছে, আমি একটু ঘর থেকে আসছি। মিনিয়া, মণি, কিশোরও প্রায় ছুটে এলো আমার কাছে। ওদের আশ্বস্ত হতে ইশারা করে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ঘরে এসে বিছানায় উপুর হয়ে শুয়ে আমি অনেকক্ষণ ধরে কেঁদে ভাসালাম, কিন্তু তাতেও আমার বুকের ভারটা হালকা হচ্ছিল না। টের পাচ্ছিলাম অসংখ্য শুঁয়োপোকা কিলবিল করে হেঁটে বেড়াচ্ছে আমার কোমল শরীরে। অনুপমের অসম্মানের জন্য আমার যত না কান্না পাচ্ছিল, তার চেয়ে অনেক বেশি পাচ্ছিল রূপকদের ছেড়ে যেতে হবে বলে। কারণ এখন অনুপমের মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করা ছাড়া আর অন্য কোনো পথ আমার সামনে খোলা নেই। বেশ বুঝতে পারছিলাম কিশোরের জন্মদিনের আসরে আমার এখনই ফিরে যাওয়া দরকার, নইলে কেউ না কেউ নির্ঘাত ডাকতে আসবে। এ কথা ভাবার সঙ্গে সঙ্গেই দরজায় কেউ নক করল। তারপরেই রূপকের ডাক শুনতে পেলাম, কাজল, কাজল। আমি চটপট বিছানা ছেড়ে উঠে নিজেকে গুছিয়ে নিলাম। ভারী পায়ে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজা খুলতেই একেবারে রূপকের মুখোমুখি। আমার মুখের দিকে অবাক চোখে দেখল রূপক। বলল, কি হয়েছে কাজল, তুমি কাঁদছ? আমি তখনই কোনো জবাব দিতে পারলাম না। আমার এই সহজ সরল নিষ্পাপ স্বামীটাকে সবসময় সত্যি কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সেটা পারি কই? সব সত্যি তোকে বলা যায় না, ও সইতে পারবে না। আমি আলতো গলায় বললাম, ভীষণ মন খারাপ লাগছে। কেন? জানি না। তারপরেই ওকে স্তোক দেওয়ার জন্য বললাম, মানে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মায়ের কথা ভেবে আজকের দিনে মন খারাপ করো না, কিশোরের অমঙ্গল হবে। কি সহজভাবেই না আমার এই মিথ্যে কথাটাও বিশ্বাস করলো। এমনই বোকা আমার স্বামী। ওর সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল আমার। ওকে সব কথা খুলে বলতে পারলে আমার বুকটা হালকা হতো, মনটা শান্তি পেত। রূপক আমার গালে আলতো করে হাত দিল। আমি শিউরে উঠলাম। হঠাৎই যেন শীত শীত করে উঠল।
ও আমাকে হাত ধরে কাকাদের ঘরে নিয়ে চলল। খোলা বারান্দা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল রূপকের হাত ধরে এই বোধহয় আমার শেষ হেঁটে যাওয়া। সে রাতে রূপককে প্রাণ ভরে আদর করেছিলাম। রূপক খুব অবাক হয়ে গিয়েছিল আমার জঙ্গি ভালোবাসায়। তারপর অন্ধকারে শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত দুজনে কথা বললাম। কথা বলতে বলতে আমি মাঝে মাঝেই কেঁদে ফেলছিলাম। রূপক আমার মাথাটা বুকে জড়িয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো আমি কেন কাঁদছি, আমি কোথায় কষ্ট পেয়েছি। আমি কথা না বলে ওর বুকের কাছেই এপাশে ওপাশে মাথা নেড়েছি। মনে মনে বলেছি, এই কমাস কষ্ট যদি দিতে তাহলে অন্তত আমার এত কষ্ট হতো না। এক সময় ভোরের আলো ফুটল। এ বাড়িতে আমার রাত শেষ হলো। ভোরের আলোয় গাড়ি বারান্দায় এসে দাঁড়ালাম। তাকিয়ে দেখি লম্বা বারান্দার শেষ প্রান্তে মা বেরিয়ে এসেছেন ঘর ছেড়ে। গলায় আঁচল, ঠোঁটে ভক্তি সঙ্গীত, ফুল তুলছেন ঠাকুরের জন্য। আজ সন্ধ্যে 6:30 নাগাদ আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শ্বশুর বাড়ির শেষ দিনটা আন্তরিকভাবে আমি শুষে নিতে চাইলাম। বাড়ির প্রত্যেকটি জিনিস জায়গা মতো গুছিয়ে রাখলাম। তারপর সারা দুপুর বসে প্রত্যেকের নাম করে চিঠি লিখলাম, এমনকি রামুর মা আর লক্ষণকেও। এই চিঠিগুলো পড়ে যদি ওরা কেউ এক ফোঁটাও অন্তত দুঃখ পায়, তাহলেই আমার জীবনের একটা মানে খুঁজে পাওয়া যাবে। সেই ছেঁড়া ঘুড়িটাকে আমি আর কখনো হিংসে করব না। কাটায় কাটায় ঠিক 6:30 কাউকে না বলে বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে। শুধু রান্নাঘরে কাকিমাকে ডেকে বলে গেলাম মানিকতলার হকার্স কর্নারে একটা ব্লাউজ পাল্টাতে যাচ্ছি। বেরোনোর আগে সিজারকে একবার সত্যিকারের আদর করলাম। প্রথম পরিচয়ের সময় ওকে ব্যথা দিয়েছিলাম বলে মনে মনে ক্ষমাও চাইলাম। রাস্তায় বেরিয়ে প্রাচীন অথচ সুন্দর বাড়িটার দিকে একবার তাকালাম। এখন পেছনে ফেরার আর পথ নেই, শুধু সামনে পা ফেলা। অনুপমের চেম্বার খুব বেশি দূরে নয়। একটা ট্যাক্সি নিয়ে মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম সেখানে। যাওয়ার পথে আমি প্রাণ ভরে সন্ধ্যের কলকাতা দেখছিলাম। কত মানুষজন, ট্রাম, বাস, প্রাইভেট কার, দোকানপাট। কলেজ স্ট্রিট অঞ্চলটা আমি ভালো করেই চিনি। রূপক আর মিনিয়ার সঙ্গে কতবার যে এখানে এসেছি। আমি জানি অনুপম মল্লিকের চেম্বার খুঁজে পেতে আমার কোনোই কষ্ট হবে না। ওর চেম্বার আমাকে আজ খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। টেমাল লেনের ভেতরে একটা পুরনো বাড়ির একতলায় অনুপমের চেম্বার। বাড়িটার সামনে ভাঙা লাল রোয়াক, তার গায়ে কর্পোরেশনের লোহার কল, আর বাড়িটার নোনা ধরা দেওয়ালে বেশ কয়েকটা ছোট মাপের নেম প্লেট, তারই একটাতে অনুপমের নাম লেখা। বাড়ির ভেতরে ঢুকতেই বাঁদিকে প্রমাণ মাপের কাঠের দরজা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অনুপম মল্লিকের সঙ্গে আমার চোখাচোখি হলো। আরে এসো এসো কাজল, আরে তোমার জন্য সেই কোন যুগ থেকে হাফ পিত্তেশ করে বসে আছি। বলেছিলাম আসবো, তাই এসেছি। অনুপমের সামনে বড় মাপের টেবিল, তার উপর একরাশ কাগজপত্র, ভাঁজ করা দলিলের স্তূপ আর একটা ছোট টাইপরাইটার। চেম্বারটা বেশ বড়। ঘরের 3 দেওয়ালেই বইয়ের র্যাক। পেছন দিকের দেওয়ালে একপাশে একটা সুইং ডোর চোখে পড়ল। বুঝলাম ভেতরেও একটা ঘর আছে। অনুপমের হাতে সিগারেট জ্বলছিল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিল। তারপর টেলিফোনের প্লাগ দেওয়ালের সকেট থেকে খুলে নিয়ে বলল, এই সময় টেলিফোনের উৎপাত না বড় বিরক্তিকর। টেবিলটাকে পাশ কাটিয়ে আমার কাছে চলে এলো অনুপম। আমার গালে একটা টোকা মেরে আমাকে পাশ কাটিয়ে চেম্বারের দরজার কাছে চলে গেল। দরজাটা ভেতর থেকে লক করে দিল নব ঘুরিয়ে। তারপর ছোট একটা পর্দা টেনে দিল কাঁচের জানলার ওপরে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, তোমাকে আমি বেশিক্ষণ আটকাবো না। অনুপম এবার আমাকে জড়িয়ে ধরল। অনুভবে টের পেলাম ওর অবস্থা খুব খারাপ, আর তর সইছে না। অবাক হয়ে টের পেলাম আমার বুকের ভেতরে কোনোই ঝড়ঝঞ্ঝা নেই, সবকিছু শান্ত নিঃশ্বাস। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমি কাজের কথায় এলাম। অনুপম দা, আপনার কথায় আমি রাজি হয়েছি, তার বদলে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি রাখবেন তো? চৌকিতে আমার বাঁ গালে চুমু বসিয়ে অনুপম বলল, একবার বলেই দেখো না। রূপকের যত প্রপার্টি আছে তার সমস্ত দলিল আমার চাই, অরিজিনাল। 1 সেকেন্ড কি যেন ভাবল অনুপম, তারপর মিষ্টি করে হেসে বলল, ওকে ডান, পাবে, আগে কাছে এসো। না, আগে ওগুলো আমার চাই। একটা বিরক্তিকর শব্দ করে অনুপম বলল, আচ্ছা ঠিক আছে, তুমিই জিতলে, দাঁড়াও আমি নিয়ে আসছি। তারপর সুইং ডোর ঠেলে ভেতরের ঘরের দিকে চলে গেল। ঠিক 5 মিনিট,
তারপরই কতগুলো দলিল হাতে ফিরে এলো অনুপম। সেগুলো একটা খামে ভরে অবহেলায় ছুঁড়ে দিল টেবিলের ওপর। তারপর কাঁধ ঝাঁকিয়ে বলল, কে এবার খুশি তো? আমি সত্যি খুশি হলাম। এই অসভ্য লোভী লোকটার হাত থেকে আমি রূপকদের বাঁচাতে চাই। আমি টেবিল থেকে দলিলের প্যাকেটটা তুলে নিলাম। কাগজগুলো আমি আবার ঠিক মতন গুছিয়ে রাখলাম। অনুপম পেছন থেকে এসে আলতো করে আমাকে জড়িয়ে ধরল। এবার ভেতরে চলো, আমি একটু আদর করি তোমায়। আমি দলিলপত্রের প্যাকেটটা টেবিলে রেখে অনুপমকে সামান্য ঠেলা দিলাম। ও সরে গেল কয়েক হাত, একটু অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি বললাম, আজ আর কাউকে ভয় নেই, কেউ হুট করে এসে পড়বে না আমাদের ইয়ের মাঝখানে। অনুপম আবার কাছে এগিয়ে এলো। আমি বাঁ হাতে জোরে একটা ধাক্কা দিলাম ওর বুকে। ঠিক যেন হাতুড়ি পড়ার ভোঁতা শব্দ হলো। একই সঙ্গে ওর পাঁজরের হাড় ভাঙল কিনা কে জানে। অনুপম বুলেটের মতন ছিটকে গিয়ে বাড়ি খেলো বইয়ের র্যাকে, তারপর মেঝেতে পড়ে গেল। ওর মুখ থেকে এক টুকরো চাপা আর্তনাদ বেরিয়ে এলো। আমি চোখের পলকে ওর কাছে চলে গেলাম। ওর শিথিল দেহটা এক হাঁচকায় দাঁড় করিয়ে দিলাম। রূপবান শয়তান উকিলটাকে এখন কি করুণ সুন্দর দেখাচ্ছে। এক হাতে অনুপমের গলা চেপে ধরে আরেক হাতে তীব্র চর কষিয়ে দিলাম ওর গালে, সেই গালে যে গালে টোল পড়ে। বিশ্রী শব্দ হলো বন্ধ ঘরে। ওর মাথাটা এক ঝটকায় ঘুরে গেল। অনুপম মল্লিক, আমাকে তুমি সত্যিই চিনতে পারোনি। তুমি তিলে তিলে খুঁচিয়ে খুঁচিয়ে আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছো। তোমার জন্যে আমার ভালোবাসার বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে। তোমাকেও সব কিছু ছাড়তে হবে, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। অনুপমের মুখ থেকে অদ্ভুত সব শব্দ বেরোচ্ছে। গাল ফেটে রক্তের রেখা দেখা দিয়েছে। ওর মাথাটা ঝুঁকে পড়েছে নিচের দিকে। নেহাত আমি ওকে খাড়া করে ধরে রেখেছি, তা না হলে কখন বার লুটিয়ে পড়তো মেঝেতে। আমি অনুপমকে টেবিলে শুইয়ে দিলাম। অনুপমের পোশাক আশাকের চেহারা রীতিমতো শোচনীয়। একটা চাপা শব্দ বেরিয়ে আসছে ওর গলার ভেতর থেকে। অনুপমের ওপর আমার ভীষণ রাগ হচ্ছিল। ইচ্ছা করছিল ওকে একেবারে শেষ করে দিই। কিন্তু মা আমার বুকের ভেতর থেকে আমাকে বলে উঠল, না কাজল, তোকে যে মানুষ হতে হবে এ কাজ করিস না। আমার কান্না পেয়ে গেল। তিল তিল করে যে জীবনটা আমি সবার মাঝে থেকে গড়ে তুলেছিলাম সেটা হঠাৎই এইভাবে শেষ হয়ে গেল কেন? আমার রূপই আমার সর্বনাশ হয়ে দাঁড়ালো। এই মানুষটা আমাকে বোধহয় ভালোবাসতেই চায়নি। যদি সত্যি ভালোবাসতে চাইতো তাহলে আমার ভেতরটাকে বুঝতে চাইতো, শুধু বাইরেটা দেখতো না। আমার মানুষ হয়ে ওঠার চেষ্টাটাকে লোকটা এইভাবে বাধা দিত না। অনুপম বোধহয় অজ্ঞান হয়ে গেছে। বড় বড় শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওর বুকটা ওঠানামা করছে। কয়েক পলক তাকিয়ে রইলাম আমি। মাথাটা ঝিমঝিম করছিল। না, ওর কোনো ভয় নেই। কয়েক ঘন্টার মধ্যেই কেউ না কেউ ওকে ঠিকই খুঁজে পাবে। তারপর ডাক্তারবাবুরা ওকে সারিয়ে তুলবেন। ও আবার ফিরে যাবে ওর নিজের জীবনে। কিন্তু আমি একটা অদ্ভুত মন নিয়ে আমি রাস্তায় বেরিয়ে এলাম। হাতে দলিলের প্যাকেট। এটা যেভাবে হোক বাবার কাছে পাঠিয়ে দিতে হবে। একটা ট্যাক্সি ধরে রওনা হলাম হাওড়া স্টেশনের দিকে। হাওড়া পৌঁছে ট্রেন ধরলাম। এখন নিকেতনে ফেরার পালা। ব্যান্ডেলই সত্যি আমার শেষ আশ্রয়। ছোট মাসিকে বলে দেবো এই প্যাকেটটা যেন কাল ডাকে দেবার ব্যবস্থা করে। এর ওপরে বাবার নাম ঠিকানা যত্ন করে আমি লিখে দেব। তারপর আরও একটা চিঠি লিখব রূপককে। জানাবো আমার মনের শেষ কথা, আর অনুপমের কথাও। ছোট মাসির নামেও একটা চিঠি লিখব। তোমার স্নেহ ভালোবাসা কি ভোলা যায় ছোট মাসি? প্রয়োজনে সম্পর্ককে কি করে অন্তরের সম্পর্কে বদলে দিতে হয় তা তো তোমার কাছেই শিখেছি। আমার যা কিছু আছে সবই লিখে দিয়ে যাব রূপক আর ছোট মাসির নামে। ওরা সবাই ভালো থাকুক। আর আমি রাতের ট্রেনে বসে মায়ের কথা মনে পড়ল আমায়। ট্রেনের কামরায় আগুন ধরে আমার মা মারা গিয়েছিলেন। আগুন বড় আপন, কখনো ফিরিয়ে দেয় না, কাউকে ফিরিয়ে দেয় না। মা বলতো আমাদের সহজে মৃত্যু হবে না, কিন্তু কোথায়? মায়ের মৃত্যু তো সহজেই হয়েছিল। মা বোধহয় আগুনের কথাটা ভেবে বলেনি। আগুনের কাছে মানুষ অমানুষ সবাই সমান। আমার বিয়ের ফটো আছে ছোট মাসির কাছে। সেই ফটো দেখতে দেখতে ছোট মাসি কতবার যে বলেছে, তোকে কি দারুণ দেখতে রে কাজলা। ছোট মাসিকে লিখে যাব, আমি চলে গেলে আমার ফটোটা যেন বড় করে বাঁধিয়ে টাঙিয়ে দেয় মায়ের ফটোর পাশে। মরে গিয়েও আমি মায়ের কাছেই থাকতে চাই। আরও বলবো, আমার ফটো দেখিয়ে ছোট মাসি সবাইকে যেন বলে, আমার শুধু বাইরেটাই সুন্দর ছিল না,
ভেতরটাকে আমি প্রাণপণে সুন্দর করতে চেয়েছিলাম। আমি কত চেষ্টা করেছি মানুষ হয়ে ওঠার জন্যে, কিন্তু মানুষই আমাকে মানুষ হতে দেয়নি। আমি বরাবর মানুষের ছায়া হয়েই রয়ে গেলাম। আর মানুষের ছায়া এই পরিচয় নিয়েই আমাকে চলে যেতে হবে। ব্যান্ডেলের বাড়িতে পৌঁছে মাঝরাতে আমি কেরোসিনের টিন হাতে ছাদে চলে যাব। সারা গায়ে কেরোসিন ঢেলে উঠে দাঁড়াবো ছাদের পাঁচিলে। তারপর গায়ে আগুন জ্বেলে ঝাঁপিয়ে পড়ব নিচে। আত্মহত্যা করব কি করব না সেই পছন্দের ইচ্ছের মালিকানায় আর কোনো লোভ নেই আমার। অন্ধকার আকাশে চাঁদ তারা আমার হেরে যাওয়া জীবনের সাক্ষী হয়ে থাকবে। আর যদি উল্কার মতন খসে পড়া আমার জ্বলন্ত দেহ দেখে কেউ কোথাও কোনো গোপন কামনা করে মনে মনে, তাহলে অন্তিম মুহূর্তেও আমার জীবন একটা মানে খুঁজে পাবে। আমাকে সেই মুহূর্তটায় পৌঁছে দেওয়ার জন্যে রাতের ট্রেনটা তখন পাগলের মতো ছুটছিল। শেষ হলো অনিস দেবের উপন্যাস। শিগগিরই ফিরে আসবো নতুন গল্প উপন্যাস নিয়ে। স্টে টিউনড। টাটা।